হ্যাঁ, ওয়ালাইকুম সালাম অন্তরা। অ্যাসিড ভালো করে বুঝো। অ্যাসিডের উপর তোমার পরীক্ষা দিছো অলরেডি? ভাইয়া বোঝার থেকে মুখস্থ করছি বেশি। মুখস্থ করতেছো না? আচ্ছা, আচ্ছা। খুবই দুঃখজনক ব্যাপারটা। আমরা চলো মুখস্থ না করে আমরা হচ্ছে যে জিনিসটা একটু বুঝতে চেষ্টা করি। আচ্ছা, তার আগে আমরা কিছু জিনিস একটু বুঝতে হবে ভালো করে। ধরো হাইড্রোজেন, যার পারমাণবিক সংখ্যা হচ্ছে আমরা জানি ১। হাইড্রোজেনের মধ্যে একটা প্রোটন থাকে কেন্দ্রে, তাই না? প্রোটন নিয়ে আমাদের কোনো কাজ কারবার নাই। আমরা মূলত কাজ করবার ইলেকট্রন নিয়ে। তাহলে হাইড্রোজেনে একটা মাত্র ইলেকট্রন থাকে। তাহলে হাইড্রোজেন ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s1, রাইট? একটা মাত্র ইলেকট্রন থাকে হাইড্রোজেনের। এখন 1s এ ম্যাক্সিমাম কয়টি ইলেকট্রন থাকা সম্ভব? 1s এ ম্যাক্সিমাম কয়টি ইলেকট্রন থাকা সম্ভব? দুইটা। সো হাইড্রোজেনের সে চাইলে 1s এ ম্যাক্সিমাম 2টি ইলেকট্রন ধারণ করতে পারে, কিন্তু ওর মাত্র একটা ইলেকট্রন আছে। আমরা যদি ব্যাপারটা ব্যাখ্যা করি এরকম, এই হচ্ছে তার কেন্দ্র, যেখানে প্রোটন থাকে। তার একটা অরবিটাল, একটা কক্ষপথ, যেখানে একটা মাত্র ইলেকট্রন থাকে। এখন হাইড্রোজেন যদি তার এই একটা ইলেকট্রন কাউকে দিয়ে দেয়, তাহলে সে কি হবে? সে হবে হাইড্রোজেন প্লাস প্লাস একটা ইলেকট্রন। হাইড্রোজেন প্লাসে কনভার্ট হয়ে যাবে যদি সে তার একটা ইলেকট্রন কাউকে দিয়ে দেয়। তাহলে হাইড্রোজেন প্লাসের মধ্যে কয়টি ইলেকট্রন আছে? এই যে এস প্লাসে কয়টি ইলেকট্রন আছে? এইচ প্লাসে কয়টি ইলেকট্রন আছে? নাই। এইচ প্লাস কয়টি ইলেকট্রন নিতে পারে তাহলে? ওর একটা ইলেকট্রনও নাই এইচ প্লাসের। কক্ষপথটা কোথাও চলে যায় নাই। এইচ প্লাস চাইলে কয়টি ইলেকট্রন নিতে পারে? দুইটা। রাইট, দুইটা। পুরোটা খালি। ঘর বাড়িতে লোকজন নাই তো। ও তো বাড়িতে বেড আছে দুইটা। দুই বেডে দুজন ঘুমাইতে পারে। সো ও চাইলে হাইড্রোজেন প্লাস ও চাইলে 2টি ইলেকট্রন নিতে পারে, যেহেতু ও তো বাড়ির মধ্যে 2 বেড খালি আছে। হ্যাঁ, লোকজন নাই। সো এরপরে আমরা আরেকটা জিনিস বুঝতে চেষ্টা করি। হচ্ছে নাইট্রোজেন। নাইট্রোজেনের ইলেকট্রন কয়টা থাকে? 7টা, রাইট? পড়ছিলাম সে হচ্ছে গ্রুপ 5। গ্রুপ 5 এর প্রথম মল। নাগপুরে এসে সভা বিস্মিত। সো গ্রুপ 5 এর প্রথম মল। হ্যাঁ, হাত তুলছো কে? বলো সুমি। সুমি বলো। ভাইয়া ভুলে কখন চাপ আচ্ছা, পড়ছে বুঝতে আচ্ছা, পারিনি। ভুলে পড়ছি, সরি। ওকে। তো যারা আগের লেকচারে দেখো নাই তারা আসলে এটা একটু কম বুঝবা। আগের যে বেসিক গুলো আমি নিয়েছিলাম সেগুলো অবশ্যই দেখতে হবে। তো নাইট্রোজেনের ইলেকট্রন হলো 7টা। তাহলে আমরা কি লিখতে পারি? প্রথম বাড়ির নাম হচ্ছে 1s, তাই না? এরপরে থাকে 2s, তারপর থাকে কি 2 এর p। এসে থাকে কয়টা? দুইটা। ম্যাক্সিমাম দুইটা থাকতে পারে। 2s এর এস এর মধ্যে কয়টা? দুইটা। হয়ে গেল 4টা। আর কয়টা ইলেকট্রন আছে? 3টে ইলেকট্রন আছে, তাই না? আমরা জানি p তে 6টা বসতে পারে, আমাদের হাতে আছে 3টা। তাহলে আমরা 3টা এখানের মধ্যে লিখে দিলাম, 2p3। এখন নাইট্রোজেনের সর্বশেষ কক্ষপথ কোনটা? 2। এটা হলো 2 এর মধ্যে দুইটা আছে, 2 এর এস আছে, 2 এর আর পি আছে। তা আমরা এটা একটু লিখি, বক্স করে লিখি। এটা হলো 2 এর এস, এটা হচ্ছে 2 এর পি। পির মধ্যে কয়টা বক্স বলো তো? পির মধ্যে কয়টা বক্স? পিতে বক্স কয়টা? পিতে বক্স হলো 3টা বক্স। পিতে বক্স হলো 3টা এরকম। প্রতি বক্সে এখানের মধ্যে দুটো ইলেকট্রন থাকতে পারে। মোট ইলেকট্রন 6টা থাকতে পারে। ওকে। এখন এই 3টা বক্সের মধ্যে 3টি ইলেকট্রন। তাহলে ওরা কি হবে?
ওরা প্রতি বক্সে একজন একজন করে থাকবে, কারণ এখন গাদাগাদি করে থাকার কি দরকার, কারণ ওরা তো 3টা বক্স থাকলো। আর এখানে এস এর মধ্যে কয়টা ইলেকট্রন? 2টা। সো 2টা, এখানে বক্সও একটা। আমরা জানি যে এস এর মধ্যে একটা বক্স, পির মধ্যে 3টা, ডির মধ্যে 5টা, এফ এর মধ্যে 7টা। তাহলে পির মধ্যে এরকম 3টা বক্স থাকতে পারে। তার মানে এটা হচ্ছে পি এর শেষ কক্ষপথ। আমরা এটা হলো পি এর বাড়ির যে বারান্দা, ওই বারান্দার মধ্যে এরকম 3টা লোক থাকতে পারে। যখন বাইরের কেউ যখন আসবে, লোকজন আসবে, তখন তো সে বারান্দাতে ঘুমাতে বলবে, তাই না? সে বারান্দাতে বলবে তুমি থাকো বারান্দায়। তো ওর বারান্দায় সে তার যে এই যে পি যে আছে, তার এই যে পি মধ্যে 3টা, তার নিজের 3টা ইলেকট্রন ঘুমাইতেছে এখানের মধ্যে। বাইরে থেকে যদি মেহমান আসে তোমার কেউ, তাহলে মোট কয়টা ইলেকট্রনকে জায়গায় দিতে পারবে সে? সে বাইরে থেকে যে ইলেকট্রন যদি আসে, কয়টা ইলেকট্রনকে সে জায়গায় দিতে পারবে? 3টাকে, তাই না? একজনকে বলবে তুমি ভাই এখান দিয়ে ঘুমাও, একজনকে বলবো তুমি এখান দিয়ে ঘুমাও, একজনকে বলবো তুমি এখান দিয়ে ঘুমাও, তাই না? তাহলে আমরা যেটা হাইড্রোজেন ছিল, এই যে হাইড্রোজেন কি ছিল? 1s ছিল, তাই না? হাইড্রোজেন একটা ইলেকট্রন। তাহলে এখানে হাইড্রোজেন আসলে এখান দিয়া, এখান দিয়ে একটা হাইড্রোজেন, তার একটা ইলেকট্রন এখান দিয়া, আমি এখান দিয়ে একটু ঘুমাবো। হাইড্রোজেন আর ওর একটা ইলেকট্রন, এটা হলো ওর একটা ইলেকট্রন, হাইড্রোজেন ওর একটা ইলেকট্রন। তাহলে এখানে যে মোট 6টা ইলেকট্রন, 3টা হাইড্রোজেনের 3টা, আর নাইট্রোজেনের একার আছে 3টা, তাই না? এটাকে বোঝা গেছে? এটা কারা কারা বুঝতে পারছো? এটা যারা বুঝতে পারো নাই, আমি আরেকটা ছবি আঁকি। নাইট্রোজেনের হলো নিউক্লিয়াস, এটা কেন্দ্র। নাইট্রোজেনের কেন্দ্র থেকে সবচেয়ে কাছে এখানে 2টা ইলেকট্রন, এই যে 1s2। ওকে, সো এটা হলো নাইট্রোজেনের 2 নাম্বার অরবিটাল, এটা হলো 2 নম্বরের মধ্যে মোট 2টা 3টা, মোট 5টা ইলেকট্রন আছে। সো এখানে এক জোড়া, আর বাকি হলো 3টা। এটা হলো 2 এর s2 আর 2p3, 3টা। এখন এটা হচ্ছে হাইড্রোজেন নিউক্লিয়াস, এটা হচ্ছে হাইড্রোজেনের কক্ষপথ, এটা হাইড্রোজেনের একটা ইলেকট্রন। সো এটা হাইড্রোজেন নিউক্লিয়াস, সো এটা হচ্ছে যে হাইড্রোজেন, এটা হাইড্রোজেন ইলেকট্রনটা, ওর একটা মাত্র ইলেকট্রন আছে। ওকে, এটা হলো হাইড্রোজেন। তাহলে আমাদের এটা হচ্ছে নাইট্রোজেন, একটা নাইট্রোজেন, আর এটা একটা হাইড্রোজেন, এটা একটা হাইড্রোজেন, এটা একটা হাইড্রোজেন। তাহলে এখানে একটা নাইট্রোজেনের সাথে একটা নাইট্রোজেন, তার এই হাতে একটা হাইড্রোজেন, এদিকে একটা হাইড্রোজেন, এদিকে একটা হাইড্রোজেন, তার সাথে বন্ধন গঠন করছে। আচ্ছা, তার আগে আমরা একটু বুঝতে হবে যে বন্ধন জিনিসটা কি, সেটা একটু বুঝতে, তাহলে আমাদের জন্য এটা বোঝাটা আরো সহজ হবে। যে ওরা, হ্যাঁ, ওরা এই ধরনের, হ্যাঁ, সমযোজী বন্ধন বলে। এই বন্ধন জিনিসটা আমরা একটু হালকা করে বুঝে নিই, তাহলে আমাদের জন্য সহজ হয়ে যাবে। ওকে, তো আমরা পড়ছিলাম সোডিয়াম ক্লোরাইডটা, আমরা হচ্ছে যে পড়ছিলাম এখানে কি ঘটনা ঘটে। সোডিয়াম, ওর কয়টা ইলেকট্রন ছিল? 11টা ইলেকট্রন, তাই না? সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস ছিল এরকম, এরকম 1s2 2s2 2p6 3s1। আর ক্লোরিন ছিল এরকম, ও 17টা ছিল ইলেকট্রন। সো 1s2 2s2 2p6 3s2 এবং 3p5। এখন ও হচ্ছে মেল, ও হচ্ছে ফিমেল, তাই না? ও হচ্ছে ধাতু ও অধাতু। তো সোডিয়াম কি করে, তার লাস্ট শেলের একটা ইলেকট্রন সে দিয়ে দেয়। কাকে দিয়ে দেয়? ক্লোরিনকে দিয়ে দেয়। ক্লোরিনের লাস্টে একটা অভাব আছে, এখানে যদি p6 থাকতো তাহলে সে 6 পর্যন্ত নিতে পারে সে। এখানে ক্লোরিন চাইলে একটা নিতে পারে, সোডিয়াম চাইলে একটা দিতে পারে। তাহলে কি ছিল? সোডিয়াম যেটা করতো, সোডিয়াম তার একটা ইলেকট্রন
দিয়ে দেয়, তো সোডিয়াম আয়ন হয়ে যায়। আর ক্লোরিন একটা ইলেকট্রন নিয়ে নেয়, নিয়ে এসে Cl মাইনাস হয়ে যায়, ক্লোরাইড হয়ে যায়। তাহলে আলটিমেটলি কি ঘটে? আলটিমেটলি যেটা ঘটে, এই ধনাত্মক আর এই ঋণাত্মক দুজনের আকর্ষণে আমরা পাই সোডিয়াম ক্লোরাইড, যেটাকে আমরা শুধুমাত্র NaCl হিসেবে লিখি, যেটা খাবার লবণের রাসায়নিক লবণের সংকেত সোডিয়াম ক্লোরাইড। তাহলে এখানে কি হয়েছে, একজন দিছে আরেকজন নিছে। নেয়ার মাধ্যমে কি লাভ হয়েছে? নেয়ার মাধ্যমে যে জিনিসটা হয়েছে আমাদের, যে ওর এখান থেকে এটা শেষ, চলে গেছে ইলেকট্রন। আর যেটা হয়েছে আমাদের, যদি ধরি যে ওর এখানের মধ্যে লাস্ট হয়ে গেল 6টা, এর লাস্ট হলো 6টা, সোডিয়াম প্লাস ওর লাস্টে কেউ নাই, এখান থেকে নাই, ক্লোরিন মাইনাস ওর হয়ে গেল লাস্টে 6টা। তাহলে এখানে কি লাভ হয়েছে দেখো, এখন সোডিয়ামের সর্বশেষ কক্ষপথে কয়টা আছে? 8টা হয়ে গেছে, তাই না? আর ক্লোরিনের সর্বশেষ কক্ষপথে কয়টা আছে? তাও 8টা আছে। ও একটা দিয়ে ও লাস্টে 8টা, আর ও একটা নিয়ে লাস্টে 8টা। এর মাধ্যমে সোডিয়ামের মধ্যে নতুন কেউ আসতে পারবে না এখানে মধ্যে, বা এই 8টা থেকে সে কাউকে দিতেও চাইবে না। মানে সবার মধ্যে একটা 8টা পূর্ণ করার একটা টেন্ডেন্সি আছে, যে 8টা পূর্ণ করতে পারলে সে শান্ত হয়, সে নর্মালি সে অস্থির থাকে। 8টা পূর্ণ করতে পারলে ওর মনটা একটু ঠান্ডা হয়। তাহলে এরও লাস্টে 8টা আছে একটা দিয়ে, আর এই একটা নিয়ে এরও লাস্টে কি 8টা আছে। সবাই 8টা পূর্ণ করতে চায়, এই 8টা পূর্ণ করতে চাওয়ার যে টেন্ডেন্সি, এই টেন্ডেন্সির মাধ্যমে আসলে তোমার এই বন্ধনগুলো ক্রিয়েট হচ্ছে। সোডিয়াম একটা দিয়ে কোনো মতো মুক্ত হইলো, আর ক্লোরিন একটা নিয়ে সে কোনোভাবে মুক্ত হইলো, তারপর ওদের দুজনের মধ্যে বন্ধন হইয়া ওরা সোডিয়াম ক্লোরাইড গঠন করে। ইহাকে বলা হয় আয়নিক বন্ধন। আয়নিক মানে হচ্ছে এরকম আয়ন সৃষ্টির মাধ্যমে। তো এখানে একটা ছেলে একটা মেয়ের মধ্যে বন্ধনটা হচ্ছে, তাইলে এ হচ্ছে ধাতু, এ হচ্ছে অধাতু, তাই না? এরকম ধাতু আর অধাতু লাগবে। হুম। এখন এখানে যে আমরা কথা বলছিলাম, তো নাইট্রোজেন একটা অধাতু, হাইড্রোজেন একটা অধাতু। মানে একটা অধাতু একটা অধাতুতে এরকম তোমার হচ্ছে যারা কেউ কাউকে দিবে না এরকম। হুম। বলে আমি তোমাকে একবারের জন্য দিব না এরকম। ওরা আমরা যেটা করতে পারি, হাইড্রোজেন নাইট্রোজেনের সাথে যেটা চুক্তি করলো, ভাই তোমারও তো লাস্টে এখানে এর লগে আমার এই ঘুমাবে এখানে একসাথে, তবে আমরা দুজন পাশাপাশি থাকবো, তবে তোমার পুরোপুরি দিব না, তোমার দিব না পুরোপুরি, সো এখানে থাকুক এমনি থাকুক। আমারটা এখানে রাখছি, সমস্যা নাই, কয় এখানে তোমার দিব না পুরোপুরি, আমরা সবাই দুজনে সমানভাবে ব্যবহার করব। তারপরে এই হাইড্রোজেনও তার, sorry, সো এখানের মধ্যে আমাদের এই হাইড্রোজেনেরও এই একটা ইলেকট্রন। তাহলে বলতো নাইট্রোজেনের লাস্টে কয়টা পূর্ণ হয়েছে এখন? এখানে পুরোপুরি দেয় না, শেয়ার করছে, তাই না? দুজনে কইতে হচ্ছে আমার তোমারটা আর আমারটা, কয় দুজন একসাথে থাকুক, তাহলে তোমার কামা লাগবে আমার কামা লাগবে, দুজন ইলেকট্রন শেয়ার করছে। তাহলে এখানে নাইট্রোজেনের লাস্টে কয়টা আছে? নাইট্রোজেন লাস্টে এখানে 8টা আছে, তাই না? সো এই যে দুইটা, এই যে দুইটা, এই যে দুইটা, বেসিক্যালি ওর 5টা ছিল। তো হাইড্রোজেনের তিনটা, হাইড্রোজেনের তিনটার সাথে সে কইলো যে আমরা ব্যবহার করি, চলো তোমারটা এখান থেকে রাখো, আমরা দুজনে ব্যবহার করি। ওকে। আবার হাইড্রোজেনের লাস্টে কয়টা আছে? হাইড্রোজেনের লাস্টে কয়টা? দুইটা, তাই না? হাইড্রোজেনের তো শেষ কক্ষপথে ওর ক্যাপাসিটি আসলে দুইটা, 1s ক্যাপাসিটি দুইটা। তাহলে দুজনের উপকার হইলো, তাই না? বড় উপকার হলো দুজনের, ওরও 8টা হইলো, ওরও 2টা হইলো। কিন্তু এটা কিন্তু কেউ কাউকে পুরোপুরি একবারের জন্য দিয়ে দেয় নাই, দুজনে তো অধাতু, তো ওরা দুজন দুজনকে পুরোপুরি দিবে না, ওরা এমনি ধার করে দিছে আর কি, তুমি ব্যবহার করো। টিপটি 8টা বুঝো না কিভাবে? গুণ তো 8টা কিভাবে? এই যে দুইটা, দুইটা 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 8টা। নাইট্রোজেনের ছিল আগে লাস্টে 5টা ছিল, তাই না? নাইট্রোজেনের এই 5টা ছিল। সো এই দুইটা, তিনটা, চারটা, 5টা ছিল। হাইড্রোজেন এখানে তার একটা এখান থেকে রাখলো, আমরা ব্যবহার করি। এই হাইড্রোজেন এখান থেকে একটা রাখলো, এই হাইড্রোজেন এখান থেকে একটা রাখলো, নাইট্রোজেন 8টা হইলো। তুমি কি বুঝতে পারছো? হ্যাঁ।
মানে ওগুলা হাইড্রোজেন তার একবারের জন্য দিয়ে দেয় নাই, বলছে আমরা দুজনে ব্যবহার করবো ওগুলো। হ্যাঁ, ওকে। গুড মর্নিং নাফিসা। তো তাহলে এখানে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে একটা বন্ধন হয়, এটাকে বলা হয় সমযোজী বন্ধন। আমরা হচ্ছে যে দুইজনে কি করব, আমরা শেয়ার করব। হ্যাঁ, দুজনে কি করব, আমরা শেয়ার করব। ধরো তোমার ও একটা ছেলে, ওর নাম ধরো হচ্ছে যে তোমার হচ্ছে যে বলদ, আর ও একটা মেয়ে, ওর নাম ধরো শিল্পী। এখন ওরা তোমার হচ্ছে যে বলদ, ও হচ্ছে খুব অনেক ধনী আছে, মোটামুটি টাকা পয়সা আছে বলদের। শিল্পীরও আছে কিন্তু সে একটু তোমার লোভী টাইপের আর কি, সে একটু কিন্তু পাইলে এরকম আর কি। এখন ও বলদ, ও নিঃসঙ্গ জীবনযাপন করতেছে, শিল্পীও ধরো সেও নিঃসঙ্গ, তবে কেউ তাকে যদি দেয় তাহলে সে ইয়া করবে আর কি, থাকবে। তো একটা ঘর ভাড়া নিল এখানে মধ্যে, হ্যাঁ, ঘর ভাড়া নিল, ঘর ভাড়া নিল, ঘর ভাড়া পুরোটাই বলদে দিবে। হ্যাঁ, তো এই হলো বলদ, সে ঘর ভাড়া পুরোটা দিবে, দিয়ে সে কি হবে, সে একটু তোমার নিঃসঙ্গ হয়ে যাবে। আর হচ্ছে যে এটা নাম আর কি, হ্যাঁ, এটা নাম। তখন এ হলো ঘর ভাড়া পুরোটা দিচ্ছে, আর ও হলো নিচ্ছে। নেয়ার কারণেও কি হয়ে গেল, ও হলো ঋণী হয়ে গেল, নেয়ার কারণে সে ঋণগ্রস্ত হইলো, সে এখন মাইনাস থাকলো, সে আরো দিচ্ছে, সে প্লাস, সে ইলেকট্রন দেওয়ার পরে তার প্লাসই হয়। তাহলে এরা দুজন একসাথে বসবাস করবে, ইহাকে বলা হয় আয়নিক বন্ধন। একজন দিবে, একজনে নিবে। হ্যাঁ, ওকে, ও দিবে কিছু আর ও নিবে কিছু, মানে রিপন ভাই যেটা বলতো, তুমি দিবে কিছু আমি দিবে কিছু, এরকম ও দিবে কিছু আর ও নিবে কিছু, ও দিবে না কোনো কিছু। ওকে, এটা আয়নিক বন্ধন। আর তোমার এখানে যদি হয় তোমার এরকম, তোমার ধরো এটা একটা মেয়ে, চুল আছে এটা এরকম, ওর নাম হচ্ছে মর্জিনা, আর ও আর একটা মেয়ে, ওর নাম হচ্ছে আরজিনা। ওকে, ওর নাম আরজিনা, ওর নাম মর্জিনা। তো ওরা দুজনে মেয়ে, এখন ওরা দুজনে বাসা ভাড়া থাকতে হবে। এখন এখন ওরা তো কেউ কারোটা পুরোপুরি বাসা ভাড়া দিবে না। এখন ওরা চিন্তা করলো, হ্যাঁ এই ঘরটা আমরা ভাড়া নেই, এই ভাড়াটা, এটার ভাড়া হচ্ছে ধরো সে এটা ভাড়া 400 টাকা ধরো। এখন মর্জিনা একটু, ও সাইজ একটু বড়, ওটা মোটা সোটা মানুষ, ও ঠিক আছে আমি 300 টাকা দিব, তুমি 100 টাকা দিবা। তাহলে মর্জিনা দিল 300 টাকা, ও দিল 300 টাকা, আর আর্জেনা দিল 100 টাকা। তো ঘরটা কিন্তু সমানভাবে দুজনে ব্যবহার করতে পারতেছে। বুঝতে পারছো? বুঝতে পারছো? ঘরটা কিন্তু দুজনে সমান ইকুয়াল, ঘরটা তো এরকম না যে ও 300 টাকা দিছে, ও যেন ঘরের 3 ভাগের 4 ভাগের 3 ভাগ ও ব্যবহার করবে আর একটু, এরকম না, ও ভাড়া বেশি দিচ্ছে আর ও কম দিচ্ছে, বাট ঘর কিন্তু সমানভাবে কি ইউজ করতেছে। হুম, এটা হলো দুজনে শেয়ার করতেছে। হ্যাঁ, যে কেউ কাউকে তোমার হচ্ছে যে পুরোপুরি দান করে দেয় না, সো কেউ তোমার ধনাত্মক বা কেউ ঋণাত্মক হবে না, সো ইহাকে বলে সমযোজী বন্ধন। বুঝতে পারছো কিনা? বুঝতে পারছো না? আচ্ছা, তো এখন ধরো আবার আরেকটা জিনিস বলি তোমাকে, তাহলে ইহাকে বলা হয় তৃপ্তি। তুমি কি বুঝতে পারছো সমাজ আয়নিক আর সমাজীয় বন্ধন কি জিনিস? বুঝতে পারছো কিনা? ওকে, বুঝতে পারছো। আচ্ছা, ধরো এবার একটা জিনিস তোমাকে বলি, তোমরা সুগার ড্যাডি নাম শুনছো জিনিসটা? এটা বিদেশে খুবই প্রচলিত, সুগার ড্যাডি। সুগার ড্যাডি মানে হচ্ছে ধরো খুব তোমার অনেক বয়স্ক একটা ব্যক্তি যার অনেক টাকা পয়সা আছে। হুম, দুইটা কেমনে বুঝো নাই? কোনটা বুঝো নাই? আচ্ছা আসতেছে, কোনটা কোন দুইটা বুঝো নাই? আচ্ছা আসতেছে। তো সুগার ড্যাডি মানে হচ্ছে অনেক বয়স্ক ব্যক্তি যার অনেক টাকা পয়সা আছে, যে খুব নিঃসঙ্গ। তো সে খুব তোমার মানে বিদেশে এরকম থাকে, ধরো খুব ইউনিভার্সিটিতে পড়ুয়া খুব ইয়াং মেয়ে, সে তার পড়াশোনা খরচ চালাতে পারতেছে না। আবার একটা বয়স্ক ব্যক্তি, আবার তারা বেশি বিয়ে করবে না, সে এখন বুড়া লোকটা বিয়ে করবে না, তো তারা একসাথে থাকে। তোমার হচ্ছে যে হ্যাঁ, তখন বয়স্ক ব্যক্তিটা ও মেয়েটা খরচ টরচ চালায়, মেয়েটা পড়াশোনা করে, তারা একসাথে থাকে, এটা বলে সুগার ড্যাডি। তো এখন ধরলাম আমরা হচ্ছে যে তোমার ওর নাম হচ্ছে ধরো তোমার হচ্ছে যে আহ মিস্টার হাসমত। তো ও হচ্ছে যে তোমার, আয়নাটা বুঝো নাই? আয়নিক মানে হচ্ছে ও দিবে আর ও হচ্ছে যে নিবে, দুজন দেয়া নেয়ার মাধ্যমে যে বন্ধনটা হচ্ছে। এই যে সোডিয়াম হচ্ছে একটা ইলেকট্রন দিচ্ছে, আর ক্লোরিন হচ্ছে একটা ইলেকট্রন নিচ্ছে। তো এই যে সোডিয়াম ছিল 1s2 2s2 2p5 ছিল, সরি 3s1 ছিল এখানে,
3s1 ছিল, এলো সোডিয়াম, তাহলে ও এটা দিয়ে দিছে, এটা দিয়ে দিছে এটা। আবার ক্লোরিন ছিল এখানে 3p5, নিয়ে নিছে, একজন দিলে একজন নিল, দেয়া নেওয়ার মাধ্যমে যেটা হলো, বুঝতে পারছো? ছেলেটা দিচ্ছে মেয়েটা নিচ্ছে, এইভাবে হইলো আর কি। আর এখানে ওরা একটা ছেলে একটা মেয়ে, এই জন্য সে দেয়া নেওয়া হয়েছে এখানে। কিন্তু এখানে তো তোমার দুটা মেয়ে তো একজন একজনকে পুরোপুরি দিবে না, এরকম আমরা শেয়ার করি, পুরোটা আমরা শেয়ার করতেছি এখানের মধ্যে। আমি 300 টাকা দিব, তুমি 100 টাকা দাও, তাহলে দুজন একসাথে থাকতে পারবে এখানের মধ্যে সমানভাবে। এইটা হলো তোমার তোমার হচ্ছে সমযোজী বন্ধন। হ্যাঁ, ওকে। এখন আসো, এলে মিস্টার হাসমত, আর ধরো উনি হচ্ছে তোমার মিস মেরি। ওকে, এখন ওরা হচ্ছে যে তোমার মিস হাসমত, সে অনেক পয়সাওয়ালা, সে করলো যে টাকা পয়সা সব আমি দিব। আমাদের দুজনের বন্ধন সৃষ্টির জন্য কয়টা, 2টি ইলেকট্রন লাগবে। আমি 2টি ইলেকট্রন আমি দিব, আমি একলা দিব, হাসমত একলাই সব দিবে, তুমি শুধু আসে তুমি থাকো শুধু। তাইলে যখন এই 2টি ইলেকট্রন একজনের একটা বন্ধন, এই আচ্ছা, বন্ধন মানে হচ্ছে এই 2টি ইলেকট্রন মানে একটা বন্ধন হয়েছে এখান দিয়া, এই 2টি ইলেকট্রন মানে একটা বন্ধন, এই বন্ধন, হ্যাঁ একটা বন্ধন, এই 2টি ইলেকট্রন এখান দিয়া, এখান দিয়ে একটা বন্ধন, হ্যাঁ এই 2টি ইলেকট্রন এখান দিয়ে হলো একটা বন্ধন হয়েছে, বুঝতে পারছো? এখন এখানের মধ্যে হাসমত করলো যে আমি 2টি ইলেকট্রন আমি দিব, ও তুমি শুধু থাকো আইসা, টাকা পয়সা কিছু দিতে হবে না তোমার, দুইটাই ও দিবে। হুম, সো দুইটাই ও দিবে, কিন্তু ঘরটা সমানভাবে ওরা কি করবে, ওরা শেয়ার করবে, দুজন এখানে থাকবে, এই হলো তোমার মিস্টার হাসমত, হচ্ছে যে মেরি, সরি, তোরা দুজন থাকবে এখানে, বাট ইলেকট্রন দুইটা কিন্তু তোমার হচ্ছে একজনে দিবে। ইহাকে বলা হয় সন্নিবেশ সমযোজী বন্ধন, সন্নিবেশ, সন্নিবেশ সমযোজী। তাহলে আগে সমযোজীর মধ্যে ছিল ও দিছে কিছু, ও দিছে কিছু, তাই না? এও কিছু দিছে, এও কিছু দিছে, ও একটু বেশি দিছে, ধরো ও একটু পয়সা একটু বেশি দিছে এরকম, বাট ও দিছে, ও দিছে, দুজনে দিয়া এরপরে দুজন ঘরটা কি করছে, শেয়ার করছে। এখানে কিন্তু ও কিছু দেয় নাই, কিন্তু হাসমতে দিছে, দেওয়ার পরে দুজনে আবার শেয়ার করতেছে, দুজন শেয়ার করে তোমার হচ্ছে যে সন্নিবেশ সমযোজী বন্ধন, এখানের মধ্যে মানে বিয়ে শাদী হয় না, কিন্তু মানে শেয়ার করতেছে দুজনে একদম, হ্যাঁ। আর ওখানে আয়নিক বন্ধন কিন্তু দিয়ে দিছে একবারে, হ্যাঁ কত ঘন্টা দিয়ে দিলাম আমি, না নিয়ে নাও তুমি, এটা একদম দেয়া নেওয়া প্রক্রিয়া সম্পন্ন, এখানে দেয়া নেওয়া হয় নাই, ওরা হচ্ছে দুজনে ওরা একসাথে থাকতেছে, শেয়ার করতেছে দুজনে, এটাকে বলা সন্নিবেশ সমযোজী। এখন আসো আমরা একটু তাহলে আহ, এটা এক্সাম্পলটা বুঝতে পারছো তাই না? এই যে নাইট্রোজেন হচ্ছে একটা নাইট্রোজেন, ওর ছিল বাইরে ছিল কয়টা ইলেকট্রন, এই একটা, এখান দিয়ে একটা, এখান দিয়ে একটা, তিনটা ছিল বাইরে, এই যে এখান দিয়ে একটা, এখান দিয়ে একটা, এখান দিয়ে তিনটার মধ্যে আসা তিনটা হাইড্রোজেন আসা যুক্ত হলো এখান দিয়া, তো যেটা হলো নাইট্রোজেন লাস্টে এখন টোটাল কয়টা হলো, 8টা হয়ে গেছে তাই না? যেখানে এই যে 6টা, এই যে 6টা, এই যে 6টা দিয়া বন্ধন হয়েছে, এই দুইটা কি কোনো বন্ধন আছে এখানের মধ্যে? এই দুটো ইলেকট্রন মালিক কে? এই দুইটার মালিক কে? এই দুটোর মালিক কে বলো তো? নাইট্রোজেন, রাইট, নাইট্রোজেন। যারা কোনো বন্ধন সৃষ্টি করে নাই, তাহলে এগুলোকে এখান দিয়ে লেখো, ওদেরকে বলা হয়, ওদেরকে বলা হয় নিঃসঙ্গ ইলেকট্রন যুগল, লোন পেয়ার, নিঃসঙ্গ ইলেকট্রন যুগল। তাহলে নাইট্রোজেনের নাইট্রোজেনের এখানে আছে নাইট্রোজেনের একটা, হাইড্রোজেনের একটা, তাই না? এখানে নাইট্রোজেনের আছে একটা, হাইড্রোজেনের আছে একটা, এখানেও নাইট্রোজেনের আছে একটা, হাইড্রোজেনের আছে কি একটা। তৃপ্তি, তুমি কি বুঝতে পারছো এবার যে এখানে এই যে এই দুইটার মধ্যে একটা নাইট্রোজেন একটা হাইড্রোজেন, একটা নাইট্রোজেন একটা হাইড্রোজেন, একটা নাইট্রোজেন একটা হাইড্রোজেন, বাট সমানভাবে তো সবাই ইউজ করতেছে। এটাকে বুঝতে পারছো তৃপ্তি এবার তুমি? বুঝতে পারছো কিনা? হ্যাঁ, হাইড্রোজেনের তিনটা, এই হাইড্রোজেন এই এলে মানে একজন একটা করে কি, এই হাইড্রোজেনের একটা, এই হাইড্রোজেনের একটা, এই হাইড্রোজেনের একটা। তো এখন নাইট্রোজেনে তো ফিল আপ নিডস তো ফিল আপ হইতেছে, এদিক দিয়ে দুইটা, এদিক দুইটা, এদিক দিয়ে দুইটা, যদিও ওর না, এগুলা এগুলা একজন লোকে শেয়ার করতেছে ওরা একসাথে। এটা বুঝা গেছে, রাইট? ওকে, এখন নাইট্রোজেনের এখানে কি আছে, নিঃসঙ্গ আছে, ওকে। আচ্ছা, একটু আগে তোমাদের বলছিলাম আমি যে প্রোটনে কয়টা ইলেকট্রন থাকে, প্রোটনে এস প্লাসে কয়টা ইলেকট্রন থাকে, এস প্লাসে কয়টা ইলেকট্রন থাকে, কয়টা? জিরো, রাইট, এস প্লাসে জিরো। হাইড্রোজেনে তো একটা, এস প্লাস কখন হয়, যখন সে একটা ইলেকট্রন দিয়ে দেয় তখন সে কি হয়ে যায়, জিরো হয়ে যায়, তার কোনো ইলেকট্রন নাই। সো এইচ প্লাস মানে হচ্ছে ও জিরো ইলেকট্রন। তাহলে এইচ প্লাস কয়টা ইলেকট্রন নিতে পারে, কয়টা ইলেকট্রন নিতে পারবে? ও তো খালি, ওর তো শূন্য হাত, কিছু নাই ওর, তাহলে ওর তো ঘর বাড়ি, ওর আছে একটা ঘর, পুরো ঘরটাই খালি, তাহলে ওর খালি ঘরে সে দুজনকে জায়গা দিতে পারবে, তাই না? সে চাইলে এইচ প্লাস তো পুরো ঘর, ঘর বাড়িতে কোনো ইলেকট্রনই নাই, খালি পুরোটাই,
দুটো নিতে পারবে। ওকে, তাইলে এখানে এ হাইড্রোজেন H প্লাস, তাই না? এই নাইট্রোজেন কইলো ভাই আমার এখান দিয়ে দুজনেরা নিঃসঙ্গ জীবন কাটাইতেছে, ওরা খুবই নিঃসঙ্গ ভাই, তুমি একটু ওদের সাথে একটু শেয়ার করো। তাহলে এই দুইটা নাইট্রোজেন কইলো ঘর ভাড়া পুরোটা আমি দিব, দুইটা পুরোটা আমার, তোমার দেয়া লাগবে না। এখানে দেখো হাইড্রোজেনের একটা, নাইট্রোজেনের একটা, ও দিয়েছে কিছু, ও দিয়েছে কিছু, হ্যাঁ, এখানে ওর একটা, ওর একটা, এখানে ওর একটা, ওর একটা, আর এখানে দিয়া নাইট্রোজেন একলাই ওরে দুইটা দিয়ে দিচ্ছে, তুমি দুইটাই আমি দিলাম ভাই, তারপরে দুজনে সমানভাবে কি করবো? এটা দেয়া মানে দিয়ে দেয় না, শেয়ার করছে, কারণ এখানে তো দুটাই মেয়ে, ওরা কি একবার দিয়ে দিবে নাকি এখানের মধ্যে, শেয়ার করবে, তাই না? তুমি তোমার দেখবা, তোমার বান্ধবীরা বললো যে তোমার নোট খাতাতে একটু দাও, ও কবে যে আসো আমরা শেয়ার করি, আর দেখবা যে ছেলেটা চাইলে দেখবা ছেলেটা দিয়ে দিবে ঠিকই, এটা বাস্তবতা, হ্যাঁ। তো দেখবা এই বিষয়টা খেয়াল করে দেখো, দেখবা ও, তুমি মেয়ে ওই জন্য তোমাকে কম দেখতে পারে, ও ছেলেরা দেখতে পারে ভালো মতো, এটা তো পৃথিবীর সিস্টেম, তাই না? ওকে, তো এখন ছেলে তো এলো না, ওকে, সো তাহলে এখানে যে বন্ধনটা ক্রিয়েট হলো, এই যে এটাকে, তাহলে এটাকে কি বলছিলাম একটু আগে বলো তো? এই যে শেয়ার করবে ওরা, কিন্তু দিবে একজনে, ঘর ভাড়া পুরোটা একজনে দিবে, কিন্তু শেয়ার করবে দুজনে আবার, এটা কি বন্ধন বলছিলাম? এটা বলছিলাম সন্নিবেশ সমযোজী বলছিলাম, মানে সমযোজী ঠিক আছে, যেহেতু শেয়ার করে, মানে সমযোজী মানে শেয়ার করে দুজনে, আজীবন একবার দিয়ে দেয় না, শেয়ার করছে, তবে শেয়ার যে করছে দুজনে কিছু কিছু দেওয়ার কথা ছিল, বাট দুজন কিছু কিছু দেয় না, একজনে দিছে দুইটা ইলেকট্রন একটা বন্ধনের জন্য, এগুলো সন্নিবেশ সমযোজী বলে। তাইলে এখন এই যে আমাদের, তাহলে প্রথমে যোগটা ছিল NH3 ছিল, প্রথমে ছিল জিনিসটা NH3, একটা নাইট্রোজেন তিনটা হাইড্রোজেন, এই নাইট্রোজেনের, হ্যাঁ সুগার ডেডি মনে আছে না, আচ্ছা, এই নাইট্রোজেনের দুটো এরকম তোমার ইলেকট্রন ছিল, সো এই দুটো ইলেকট্রন কি হইলো, সে হাইড্রোজেন প্লাস কইলো যে তোমার আমি দিলাম, তাহলে এখন নাইট্রোজেন কয়টা, হাইড্রোজেন কয়টা, এখন নাইট্রোজেন কয়টা, হাইড্রোজেন কয়টা, নাইট্রোজেন একটা, হাইড্রোজেন কয়টা, চারটা, হাইড্রোজেন চারটা, তিনটা আর একটা হাইড্রোজেন, চারটা হাইড্রোজেন, ওকে। এখন এই যে সুন্দর এস প্লাস, ও যে NH3 এর সাথে বসবাস করতে আসছে, ওরে প্লাস চার্জটা কই যাবে, এটা কি চলে যাবে কোথাও নাকি ওর সাথে থাকবে? ওই যে ও যে এস প্লাস আছে, ওর একটা প্লাসটা কি সাথেই থাকবে, তাই না? এখানে ও কই যাবে আর, এই যে এস প্লাস পুরোটার উপরে কি হবে, আচ্ছা পুরোটা চার্জ কত ছিল, শূন্য ছিল, তাই না? NH3 চার্জ, কোনো চার্জ আছে তো, কোনো চার্জ ছিল না, তাই না? চার্জ তো শূন্য ছিল, এর কোনো চার্জ ছিল না, এখানে কোনো চার্জ বা এরকম কোনো আদান প্রদান কোনো কিছু হয় নাই, তাই না? একবারে দেয়া নেই আর কোনো কিছু হয় না, এর কোনো চার্জ ছিল না, শূন্য চার্জ ছিল। তাহলে ও শূন্য ঘরে H প্লাস যখন ওর একটা প্লাস নিয়ে আসলো, তখন আগে ছিল শূন্য, এখন এর হলো প্লাস, তাহলে টোটাল যে প্লাস, টোটাল চার্জ কত হইলো, প্লাস চার্জ হলো টোটাল, ওর হলো প্লাস আর ওর ছিল শূন্য, চার্জ ছিল না ওর, তাহলে সব মিলে চার্জ হলো NH4 প্লাস। তাহলে এই যে NH4 প্লাস হলো এখানের মধ্যে, এটাকে আমরা বুঝতে পারছি এখন NH4 প্লাস কিভাবে, এইটা যদি বুঝতে পারো অনেক কিছু বুঝে যাবো আমরা। NH4 প্লাসটাকে বুঝতে পারছো এখন? ওকে, এটা বুঝতে পারলে, তাসমিয়া বোঝে নাই, আচ্ছা তাসমিয়া এই NH3টাতে বুঝতে পারছো তাই না? এই যে এখানে এই NH3 বুঝতে পারছো না, NH3, এই যে NH3 এর মধ্যে NH3 এটা তো বোঝা গেছে, এখন NH3 এই যে এখানে দিয়ে যে একটা দুইটা ছিল, ও এখান দিয়ে আরেকজনকে জায়গা দিছে, কয় তুমি একটু এদিকে আসো, H প্লাস কে জায়গা দিছে, তাহলে ওর সাথে এখন এই যে এই একটা একটা হাইড্রোজেন, এই তিনটা হাইড্রোজেন, তাহলে ওর ঘরের মধ্যে চারটা হাইড্রোজেন হয়ে গেছে, এই যে একটা নাইট্রোজেনের ঘরে এখন ওই দিক দিয়ে তিনজনের সাথে তো শেয়ার করছে, এই তিনজনের সাথে শেয়ার করছে, আর এই দুইটা ওরে ও একটু ইয়াং আর কি, ওরে একদম দিয়ে দিছে, কয় যে দুটা তোমার সাথে, দুটা আমি দিব, তুমি আসো শেয়ার করি, দুটাই আমি দিব, তাহলে একটা হাইড্রোজেন চারটা হাইড্রোজেনের সাথে বন্ধন করছে, তিনজনের সাথে করছে তোমার সমযোজী, আর একজনের সাথে সন্নিবেশ সমযোজী, আর এই যে প্লাসের ওর নিজের একটা চার্জ ছিল, যেটা সে ওর এখন সে সাথে করে নিয়ে আসছে, NH4 প্লাস হয়ে গেছে, এবার বোঝা গেছে মিতালি এবং তাসমিয়া? হুম, ওকে, এটা বুঝতে পারলে তুমি আসলে অনেক কিছু বুঝে ফেলছো, অনেক এখন অনেকটুকু তুমি
বোঝা তোমার জন্য খুব ইজি একটা ব্যাপার এখন তোমার জন্য, অ্যাসিড মেসিড কোনো ব্যাপার নেই ওগুলা। আসো, সো এখন আসো যে হোয়াট ইজ অ্যাসিড। ওকে, ধর আমরা একটা জিনিস নিয়ে কথা বলি যে এইচ সিএল, হ্যাঁ, হাইড্রোজেন এবং ক্লোরিন। আবার H2SO4 আমরা গত ক্লাসে পড়ছিলাম সালফেটের, এটা ছিল SO4 2-। এটা আসলে কেমনে গঠিত হয়েছে? এটা ছিল আমাদের যে এই যে SO4 2-। তো তার সাথে যখন হাইড্রোজেন বন্ধন করবে, সো SO4 2- যোজনী হচ্ছে 2, হাইড্রোজেন যোজনী হচ্ছে 1। ওর একটা হাত ও দুইটা হাত। আর এই হাইড্রোজেন আর ক্লোরিন, ক্লোরিনেরও 1, হাইড্রোজেন 1, তো এইভাবে লেখা হয় HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড। এখন এখানে যদি তুমি এটার পানির মধ্যে চুবাও বা এটা পানি মিশিয়ে দাও, তখন এটা এরকম H+, হ্যাঁ, এই যে Cl-, হ্যাঁ, এভাবে ওরা আলাদা হয়ে যেতে পারবে। সো তুমি যদি হাইড্রোক্লোরিক অ্যাসিডকে যদি পানিতে মিশাও, তাহলে ও এরকম, ওর তো কাছে হাইড্রোজেন আছে, তখন এরকম সে এরকম প্রোটন দিতে পারবে। আবার এই যে H2SO4, এটাকে পানিতে মিশাইলে তাহলে ও 2টা প্রোটন দিতে পারবে, 2টা প্রোটন দিতে পারবে। আর সালফেটটাও এরকম আলাদা হয়ে যাবে, এরকম 2টা প্রোটন দিতে পারবে। যারা এরকম প্রোটন দিতে পারে তাদেরকে অ্যাসিড বলে। যারা জলীয় দ্রবণে প্রোটন দিতে পারে, তাদেরকে অ্যাসিড বলে। এটা বলছিল আরহেনিয়াস। আরহেনিয়াস এখন কিন্তু বিসিএস গুলোতে কিন্তু আসে ব্রিটেনের মধ্যে, যে তোমার আরহেনিয়াসের মতবাদ অনুসারে অ্যাসিডের সংজ্ঞা দাও। ওর নাম হচ্ছে আরহেনিয়াস, আবার আমার নাম হচ্ছে আরফেনিয়াস বলে দিলে আবার সমস্যার মধ্যে পড়ে যাবে। এটা আরফেনিয়াস না, এটা হলো আরহেনিয়াস। ওকে, তাহলে আরহেনিয়াস ভাই বলছে যে যারা তোমার জলীয় দ্রবণে, আরহেনিয়াস ভাই কি বলছে, ওয়াটারে, জলীয় দ্রবণের মধ্যে ওয়াটার লাগবে আরহেনিয়াসের মতবাদ অনুযায়ী। হ্যাঁ, কোন মৌল প্রোটন দিতে পারে বুঝে, ওটা থাকলে দিতে পারবে, এই যে প্রোটন আছে, এই যে দিতে পারছে, ওরা আছে। হ্যাঁ, অ্যাসিড গুলা যাদের আছে তারা দিতে পারবে। আচ্ছা, কোনটা কোনটা আছে সেটা আমরা দেখবো। এটা আরএনএর মতবাদ অনুযায়ী প্রোটিন। এখন আরেকজন আসছে তোমার, আহ, তারা হচ্ছে, একজন ছিল না ওখানের মধ্যে, ব্রনস্টাড লাউরি। এখন হেরাকুলো ভাই, তুমি এখানের মধ্যে খামাখা পানি বলতেছো কেন? পানি ছাড়া ওর আমি কয়েকজনকে চিনি ভাই, ওর হচ্ছে যে পানি লাগে না, এমনিতেই দিতে পারে প্রোটন, জলীয় দ্রবণের কোনো দরকার নাই। ওরা এমনিতেই হচ্ছে যে তোমার অন্য পদার্থ থেকে এরকম প্রোটিন দিতে পারবে, প্রোটন দিতে পারে এরকম। তো তোমার এখানের মধ্যে আহ পানি টানির কোনো দরকার নাই, প্রোটন দিতে পারে এরকম, আমি অনেকটা চিনি এরকম। তাহলে ব্রনস্টেড লাউরি, ব্রনস্টেড লাউরি, তাহলে ওরা, ওদের এখানে কি নাই, ওদের এখানে কোনো পানির দরকার নাই। কবে পানি লাগবে না, আমি চিনি কয়েকজনকে, ওরা হচ্ছে যে ভাই ওরা পানি ছাড়া অ্যাসিড প্রোটন দিতে পারে, ওরও তো অ্যাসিড। তাহলে ব্রনস্টেড লাউরি বলছে যারা অন্য যৌগকে প্রোটন দিতে পারলেই অ্যাসিড, কোনো জলীয় দ্রবণ লাগবে না। আর আরএনএস বলছে কি, জলীয় দ্রবণের প্রোটন দিতে পারে। যারা বই আছে বইয়ের মধ্যে দাগ দিয়ে রাখো, আর ইউনিভার্সের মধ্যে জলীয় দ্রবণ কথাটা আছে, আর ব্রনস্টেড লাউরির কথার মধ্যে জলীয় দ্রবণ কথাটা নাই। ওরা জলীয় দ্রবণ টবণের কোনো দরকার নাই, কয় এমনিতেই প্রোটন দিতে পারে, দাগ দিয়ে রাখো বইয়ের মধ্যে, হ্যাঁ। ওকে, তো এখন আসো, তো আরেক বিজ্ঞানী আসছে, ও করলো যে তোর মিয়া তোমরা এইসব ঝামেলা করতেছো, ওকে এগুলা আরো সহজ ভাবে জিনিসটা বলি, শুনো, তোমাদের কথাটা ঠিক না, আমি একটা সহজ কথা বলি। লুইস লুইস ভাই কইলো, কয় দূর মিয়া, আমি সহজ একটা কথা বলি, দেখো প্রোটন কেন এসে চিন্তা করো তোমরা, কারণ এই প্রোটনটা, এই প্রোটনটা সে হচ্ছে যে এ কয়টি ইলেকট্রন গ্রহণ করতে পারে বলো তো, কয়টি ইলেকট্রন গ্রহণ করতে পারে? 2টি ইলেকট্রন গ্রহণ করতে পারে, রাইট, সে হচ্ছে যে 2টি ইলেকট্রন গ্রহণ করতে পারে। তো লুইস করলে যে কয় এইসব তোমার, আমি আরো, হ্যাঁ, হাইড্রোজেন আয়ন আর প্রোটন কি এক, আচ্ছা আচ্ছা আফরোজা, হ্যাঁ, হাইড্রোজেন আয়ন প্রোটন সেম জিনিস, ও গুড কোশ্চেন। হাইড্রোজেন আয়ন ইকুয়াল টু প্রোটন, আচ্ছা কেন হাইড্রোজেন আয়ন ইকুয়াল টু প্রোটন, এটা একটু ব্যাখ্যা করি। হাইড্রোজেন আয়ন মানে, আচ্ছা এটা ছিল হাইড্রোজেন পরমাণু, যার কেন্দ্রে ছিল একটা প্রোটন, বাইরে ছিল একটা ইলেকট্রন। যখন এই হাইড্রোজেন পরমাণু একটা ইলেকট্রন ত্যাগ করে, তখন কেন্দ্রে থেকে যে একটা প্রোটন, আর বাইরে থাকে কি, বাইরে কয়টা ইলেকট্রন থাকে, এল হাইড্রোজেন প্লাস, হাইড্রোজেন
পরমাণুর মধ্যে একটা প্রোটন ছিল, একটা ইলেকট্রন ছিল। যখন হাইড্রোজেন পরমাণু তার একটা ইলেকট্রন ত্যাগ করে, তখন হাইড্রোজেন আয়ন হয়ে যায়। তার মানে হাইড্রোজেন আয়নে কি আছে? শুধুমাত্র একটা প্রোটন আছে, আর কিছু নাই। এই জন্য হাইড্রোজেন আয়নকে প্রোটন বলা হয়। ওকে, এই জন্য হাইড্রোজেন আয়ন ইজ ইকুয়াল টু প্রোটন, কারণ ওর কেন্দ্রে একটা প্রোটন আছে, আর কিচ্ছু নাই, কোনো ইলেকট্রন নাই। বুঝতে পারছো? হাইড্রোজেন আয়ন আর প্রোটন একই জিনিস। সো লুইস বলছে যে সব জিনিসটা আমরা সহজভাবে বলি, শোনো। ও দুটি ইলেকট্রন নিতে পারে, এই জন্য ও অ্যাসিড। ওই ইলেকট্রন নিতে পারলে অ্যাসিড, সেটা হাইড্রোজেন হইতে হবে এরকম কোনো কিছু নাই। কারণ ওর কথা মতে আমরা এরকম অনেক কিছু পাবো যে যারা হচ্ছে, আমরা এরকম প্রোটনের মতবাদ দিয়ে কারো ধর্ম ব্যাখ্যা করতে পারা যায় না। দেখা গেল ওখানে মধ্যে এরকম প্রোটন দেয়া নেয়ার তোমার ওই মন্তব্য দিয়ে ব্যাখ্যা করা যায় না, শুধু ইলেকট্রন দিয়ে ব্যাখ্যা করতে হয়। তাহলে তিনজনের মতবাদ এখানে। আরহেনিয়াস বলছে যে পানির মধ্যে হাইড্রোজেন আয়ন দিলে ওটা হচ্ছে অ্যাসিড। তাহলে বলছে পানি টেনে লাগবে না, কয় হাইড্রোজেন আয়ন দিতে পারলে অ্যাসিড। আর লুইস বলছে তোমাদের এটা কঠিন আছে একটু সংখ্যাটা, তোমাদের মতবাদ দিয়ে আর অনেকে আমরা ব্যাখ্যা করতে পারবো না, ইলেকট্রন নিতে পারলে ওরা অ্যাসিড। ওকে, সো এটা আয়ন হইতে পারে, যোগ হইতে পারে, ইলেকট্রন গ্রহণ করতে পারলে তারা হচ্ছে অ্যাসিড। ওকে, তাহলে এইগুলো অ্যাসিডের সংজ্ঞা। এখন আসো অ্যাসিডের তোমরা অ্যাসিড জিনিসটা আসলে কি। আমরা অ্যাসিডের সংজ্ঞার মধ্যে আর একটা প্রাচীন একটা সংজ্ঞা আছে, সেটা হচ্ছে এই সালফিউরিক অ্যাসিডের দ্রবণে আমরা একটা দস্তা ডুবাই দিলাম, একটা জিঙ্ক ডুবাই দিলাম। জিঙ্ক ডুবাই দেওয়ার পরে দস্তা কবে এবার তুই ফুট হাইড্রোজেনকে ফুটে দিবে এখান থেকে, তুই ফুট এখান থেকে, আমি বসবো এখানে, জিঙ্ক বসলো এখানের মধ্যে। তাইলে জিঙ্কের যোজনীয় 2, সালফারের যোজনীয় 2, তাহলে জিঙ্ক সালফার এলো 2 দিয়ে কাটাকাটি গেছে, এখান থেকে 2 2 কাটাকাটি গেছে, জিঙ্ক সালফার এলো। আর এই হাইড্রোজেন এখান থেকে আলাদা হয়ে গেল, আলাদা হইয়া সে বুদবুদ 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 হয়ে উপরের দিকে উঠে চলে গেল। তাহলে সালফারিক অ্যাসিডের দ্রবণ আমরা যদি একটা দস্তা ডুবাই দিই, একটা জিঙ্ক ডুবাই দিই, তাহলে এখানে জিঙ্ক সালফার উৎপন্ন হইলো, আর হাইড্রোজেনটা এখান থেকে ফুটে চলে গেল। সো কোন যৌগের মধ্যে যদি প্রতিস্থাপনীয় হাইড্রোজেন থাকে, প্রতিস্থাপনীয় মানে যারা ফুটে দেওয়া যায়, প্রতিস্থাপনীয় হাইড্রোজেন থাকে, যাকে কোনো ধাতু বা ধাতুর নেই কোনো যৌগমূলক দ্বারা বা ধাতু নেই যৌগমূলক দ্বারা প্রতিস্থাপন করা যায়, তাকে বলে অ্যাসিড। এটা অ্যাসিডের একটা প্রাচীন সংজ্ঞা, যদি এটা এখন আধুনিক যুগে এই সংজ্ঞাটা ইউজ করা হয় না। তো এই সংজ্ঞা দিয়ে অ্যাসিডকে আমরা আরো ভালোভাবে চিনতে পারি। তাহলে প্রতিস্থাপনীয় হাইড্রোজেন থাকে, জিঙ্ক দিয়ে এখানে বা ধাতুর মতো কেউ কারো দ্বারা এখানে প্রতিস্থাপন করা যায়। সো ইহাকে বলা হয় অ্যাসিড। এটা প্রাচীনকালে আমরা এই ধরনের, আমরা যখন ছোট ছিলাম, আমাদের ছোটবেলায় আমরা যখন 7 8 যখন প্রথম আমরা বিজ্ঞান পড়ি, তখন আমরা এই ধরনের সংজ্ঞাগুলো আমরা পড়ছি। পরে যত সব মডার্ন শুরু হয়ে গেছে কালচার, ওখান দিয়ে তখন এই সংখ্যাটা বাদ দিয়েছে, কারণ এটা একটু কঠিন। মডার্ন মানি তো সবকিছু ইজি করে ফেলতে হবে। এখন আসো তোমার যে অনেক বড় ছিল, হ্যাঁ অনেক বড় একটা সংখ্যা ছিল। সো এখন আসো আমরা অ্যাসিড কয়রকম অ্যাসিড আছে দেখো, আমরা একটু লিখি। এলো HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড। ওকে, তারপরে এটা হচ্ছে তোমার HCN, হাইড্রোজেন সায়ানাইড অ্যাসিড। হ্যাঁ, HCN। আমরা একটা যৌগ বলছিলাম যে পটাশিয়াম সায়ানাইড বলছিলাম, তাই না? এটা এটা কি ছিল? এটা খুবই তোমার কি, এটা ছিল খুবই টক্সিক, খুবই পয়জনাস, বিষাক্ত একটা জিনিস ছিল, তাই না? আগের দিনে মানুষজন এভাবে তোমার এরকম চায়ের কাপের মধ্যে লাগাই রাখতো এরকম। হ্যাঁ, চায়ের কাপের মধ্যে লাগাই দিত এরকম, তো চা খাই দিত, ওটা খাই আসে মরে যেত গা। খুবই ভয়ঙ্কর একটা জিনিস, খুবই পাওয়ারফুল পয়জন। রাইট, পটাশিয়াম সায়ানাইড, হাইড্রোজেন সায়ানাইড এরকম। তারপর ধরো এই অ্যাসিডটা যেটা লিখলাম H2SO4, আর এ হচ্ছে যে তোমার HNO3। তাহলে এ হচ্ছে যে নাইট্রিক অ্যাসিড, এ হচ্ছে যে সালফিউরিক অ্যাসিড, এ হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। এখন বিজ্ঞান প্রশ্ন যে হয়, তোমরা যে 35 পর থেকে লিখিত প্রশ্ন দেখো, তো এখন আর আর্টস কমার্স সায়েন্স বলে কিছু নাই, সবাইকে এরকম সংকেত মঙ্কেতই লিখতে হবে পরীক্ষার হলে। তো এখন থেকে তোমাকে এই জিনিসগুলোর সাথে পরিচিত হতে হবে। সবাইকে, আর্টস কমার্স বলে কোনো কিছু নাই এখন, সবাইকেই তোমার এইভাবে পরীক্ষা কিন্তু আসে। বর্ণস্থ ডাউরির মতবাদ অনুযায়ী তোমার এসিডের সংজ্ঞা দাও, এগুলো পরীক্ষায় আসে। তো এখন থেকে তোমাকে লেখালেখি প্র্যাকটিস করতে হবে, এগুলো কি লিখে তুমি একটু, আমরা তো এই লেখা থেকে বুঝতে পারতেছো, বাট তুমি ক্লাস 8 এর বইয়ের মধ্যে সুন্দর করে লেখা আছে। এই যে লিখলে HCl, জিনিসটা এরকম হবে, এল হাইড্রোজেন, ক্লোরিনের C বড় হাতের, এল হলো ছোট হাতের। ওকে, নাইট্রিক অ্যাসিডের
এর সবগুলো সমান সাইজের হবে, HNO3 সব সমান। এটা হলো H2, যে SO4, ওকে এরকম। আর যখন NaCl হবে, এই যে Na, এটা সোডিয়াম, ক্লোরিনের C, সোডাতে L, এরকম সিস্টেম আছে লেখা, হ্যাঁ, এগুলো প্র্যাকটিস করতে হবে তোমাদেরকে। তাহলে এখানের মধ্যে কোনো অক্সিজেন নাই, শুধুমাত্র হাইড্রোজেন আছে, এগুলো বলা হয় হাইড্রাসিড, এগুলো বলা হয় হাইড্রাসিড। আর এগুলোর মধ্যে, আচ্ছা অ্যাসিড হইতে হলে কি লাগবে? হাইড্রোজেন থাকা লাগে, তাই না? ওকে, এখানে হাইড্রোজেন তো অবশ্যই আছে, তাহলে কি আছে? অক্সিজেনও আছে, এটা হলো অক্সো অ্যাসিড। তাহলে এগুলোর নাম হচ্ছে হাইড্রাসিড, আর এগুলোর নাম হচ্ছে অক্সো অ্যাসিড, অক্সো অ্যাসিড। তো এই হলো আমাদের তোমার গঠন অনুসারে, হ্যাঁ। তো এবার আসো আমরা হচ্ছে একটু উৎস অনুসারে, আমরা যদি একটু করি উৎস অনুসারে। উৎস অনুসারে মানে হচ্ছে তোমার যেটা কোনো অর্গানিক মানে জৈব পদার্থ থেকে আসে, মানে বিভিন্ন ফলমূল শাকসবজি এগুলো থেকে আসে, সেগুলো বলা হয় জৈব অ্যাসিড। যেমন ধরো লেবুতে আছে সাইট্রিক অ্যাসিড, তেঁতুল এবং আঙ্গুরে আছে তোমার টার্টারিক অ্যাসিড, হ্যাঁ। তারপর আছে তোমার কচুতে আছে অক্সালিক অ্যাসিড, যে জন্য তোমার হচ্ছে গলা চুলকায়, হ্যাঁ, ক্যালসিয়াম অক্সালেট ক্রিস্টালের জন্য অক্সালিক অক্সালিক অ্যাসিড আছে। ল্যাকটিক অ্যাসিড আছে দুধে, হ্যাঁ, মেলিক অ্যাসিড আছে। এগুলো হচ্ছে জৈব অ্যাসিড। আর খনিজ অ্যাসিড কোনগুলা? যেগুলো বিভিন্ন খনিজ পদার্থ থেকে প্রাপ্ত, সবগুলো খনিজ অ্যাসিড। আমরা সালফিউরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড যা কিছু আছে এগুলো সবগুলো খনিজ অ্যাসিড। জৈব অ্যাসিড হচ্ছে আমাদের খাবার দাবারের মধ্যে যেগুলো থাকে সেগুলো হচ্ছে মূলত জৈব অ্যাসিড। ওকে, এখন আসে আমরা তীব্র আর তোমার হচ্ছে মৃদু। তীব্র মানে সালফিউরিক, নাইট্রিক, হাইড্রোক্লোরিক, এরা সবাই তীব্র অ্যাসিড। আর জৈব অ্যাসিড গুলো হচ্ছে মূলত মৃদু অ্যাসিড। তো জৈব অ্যাসিডের মধ্যে এরকম SC+H, অ্যাসকর্বিক আর অক্সালিক তো সেম না, না সেম না, অ্যাসকর্বিক আর অক্সালিক আলাদা। অ্যাসকর্বিক অ্যাসিড মানে যেটাকে আমরা ভিটামিন সি বলি, সেটা অ্যাসকর্বিক অ্যাসিড। তো আমরা যেগুলো আমাদের মৃদু অ্যাসিড তাদের মধ্যে কমনলি C+H থাকবে। ওদের সাধারণ সংকেত হলো তোমার আর C+H। আর মানে হচ্ছে কার্বন যতটা, হাইড্রোজেন তার ডাবলের চেয়ে এক বেশি। কার্বন যতটা, হাইড্রোজেন তার ডাবলের চেয়ে এক বেশি। তাহলে আমরা কার্বন যদি একটা দেই, হাইড্রোজেন কটা দিব বলতো? ডাবলের চেয়ে এক বেশি। কার্বন যতটা, হাইড্রোজেন তার ডাবলের চেয়ে এক বেশি। তাহলে কার্বন যদি একটা দেয়, হাইড্রোজেন কটা দিব? ডাবলের চেয়ে এক বেশি। কয়টা দিব? তিনটা দিব। CH3 তৃপ্তি বলছে চারটা দিবা, তৃপ্তি একে ডাবল হচ্ছে এক বেশি, তিনটা। তাহলে C+H কমনলি থাকবে। তাহলে এই হচ্ছে, এটাকে বলা হয় অ্যালকাইল মূলক। আর এটাকে বলা হয় এটার যে কার্বক্সিলিক মূলক। এই হয়ে গেল অ্যাসিড CH3 C+H। ইহাকে বলা হয় ইথানোয়িক অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিড বা এসিটিক অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিড বা এসিটিক অ্যাসিড। বা এটার একটা নাম বলো তো বিজ্ঞানী ভাইরা, এসিটিক অ্যাসিড আর একটা নাম কি বলো বিজ্ঞানী ভাইরা? কি বলা হয়, একটা নাম কি খাবার দাবার? কোন বিজ্ঞানী ভাই নেই এখানের মধ্যে? আয় রে, খুবই দুঃখজনক একটা ব্যাপার, কোন বিজ্ঞানী ভাই আমাদের সাথে জয়েন করে নাই। হুম, এই জন্য কিছু একটা নাম কি বিজ্ঞানী ভাই না কেউ? ভিনেগার। ওকে, ভিনেগার মানে ইথানিক অ্যাসিডের জলীয় দ্রবণ। ইথানিক অ্যাসিডের লগে পানি মিশাইলে এটা ভিনেগার কয়। দিস ইজ ইথানোয়িক অ্যাসিড। আচ্ছা, তো আমি তোমার হচ্ছে কার্বন দিলাম শূন্যটা, তাহলে হাইড্রোজেন কয়টা নিব? ডাবল হচ্ছে এক বেশি, বলছে কার্বন যতটা, হাইড্রোজেন ডাবল হচ্ছে এক বেশি। কার্বন দিলাম শূন্যটা, তাহলে হাইড্রোজেন কয়টা নিব? একটা। শূন্য ডাবল হচ্ছে এক বেশি, শূন্য ডাবল হচ্ছে শূন্য, এক বেশি মানে এক। তাহলে মাত্র একটা মাত্র হাইড্রোজেন। C+H কিন্তু আছে। ওকে, ইয়াকে বলা হয় মিথানোয়িক অ্যাসিড, তাকে বলা হয় মিথানোয়িক অ্যাসিড। একটা কার্বন থাকলে এটা মিথানোয়িক অ্যাসিড বলে। আর এরকম দুইটা কার্বন থাকলে তাকে বলে ইথানোয়িক অ্যাসিড। এই মিথানোয়িক অ্যাসিড, এটা আরেকটা নাম হলো ফর্মিক অ্যাসিড। আরেকটা নাম হলো ফর্মিক অ্যাসিড। ছোটবেলায় তোমাদের কাউকে পিঁপড়া কামড়াইছে? পিঁপড়া কামড়াইছে কিনা?
কি হয়, পিঁপড়া কামড় আরাম লাগে অনেক না? এখনো কামড়ায়? হ্যাঁ, এই পিঁপড়া কামড়াইলে ও পিঁপড়া কামড়ের মধ্যে এরকম ফর্মিক অ্যাসিড আছে ওদের শুলের মধ্যে, দ্যাটস ওয়াই এরকম ফুলে যায়। হ্যাঁ, এরকম এটার মধ্যে তোমার ফর্মিক অ্যাসিড থাকে। হ্যাঁ, ছেলেদের বিশেষ করে তোমার বিশেষ অঙ্গ প্রত্যঙ্গে কামড়ানোর পরে কিন্তু অবস্থা খুবই আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যায় না? ছোটবেলায় এরকম অনেকের এরকম দুঃখজনক অ্যাক্সিডেন্ট ঘটে, এরকম একদম আঙ্গুল ফুলে কলা গাছ। ফর্মিক অ্যাসিড থাকে, রাইট। তাহলে এখন আমরা এসিড আসলে ক্লাসিফিকেশনটা পড়লাম। এখন যারা বিজ্ঞানী ভাই, যারা অবিজ্ঞানী ভাই, সবার জন্যই তুই বিজ্ঞানী ভাই বলে তুমি মুখস্থ না করে থাকবে এরকম হবে না। টিএম করতে হবে কিছু জিনিস। টিএম, টিএম মানে কি? ঠাড়া মুখস্থ করতে হবে। ওটা তো বুঝার কিছু নাই, ওটা টিএম করতে হবে। টিএম করার যে লিস্টটা আমার এখানে আছে কিনা দেখি। টিএম করতে হবে কি, এই যে টিএম করতে হবে লেবুর মধ্যে আছে তোমার সাইট্রিক অ্যাসিড, এটা টিএম করতে হবে। এটা তো আবার বুঝার কিছু নাই, এটা মুখস্থ করতে হবে। লেবুতে সাইট্রিক অ্যাসিড থাকে, তেঁতুলে টার্টারিক অ্যাসিড থাকে, সাইট্রিক অ্যাসিডও থাকে। আপেলের মধ্যে থাকে, আনারসে আপেল আনারস এগুলো থাকে ম্যালিক অ্যাসিড প্রধানত। হ্যাঁ, চা কফিতে থাকে টেনিক অ্যাসিড। তো বিজ্ঞানী অবিজ্ঞানী সবাইকে মুখস্থ করতে হবে। বাদামে থাকে তোমার অক্সালিক অ্যাসিড, তারপরে কমলা লেবু, তারপরে পেয়ারা, টক ফল, যত টক ফল আছে সাইট্রিক অ্যাসিড থাকবে। ভিটামিন সি আছে, সাইট্রিক অ্যাসিড মানে ভিটামিন, তোমার হচ্ছে যে সরি অ্যাসকর্বিক অ্যাসিড হচ্ছে তোমার, এটা মূলত ভিটামিন সি আর আমাদের এটা কেমিক্যাল নেম। আর সাইট্রিক অ্যাসিড থাকে যে বিভিন্ন টক ফলের মধ্যে। তারপরে তোমার হচ্ছে যে আমাদের আমলকি কামরাঙার মধ্যে থাকে, যেটা তোমার হচ্ছে যে অক্সালিক অ্যাসিড এবং অ্যাসকর্বিক অ্যাসিড। অ্যাসকর্বিক অ্যাসিড মানে প্রচুর ভিটামিন সি। ওকে, আমলকির মধ্যে প্রচুর ভিটামিন সি থাকে। আর কামরাঙার মধ্যে তোমার এইগুলো ছাড়া প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে। সেই জন্য যাদের কিডনিতে প্রবলেম, যাদের ক্রনিক কিডনি ডিজিজ, কিডনি রোগীদেরকে কামরাঙা খেতে নিষেধ করা হয়, কারণ বেশি কামরাঙা খেলে ওরা অবস্থা খারাপ হয়ে যেতে পারে। তারপরে তোমার এই যে দুধ, মাখন, ঘি, বোরহানি, এগুলোর মধ্যে থাকে মূলত কি ল্যাকটিক অ্যাসিড থাকে। আমরা টার্মটা খুব শুনে থাকি ল্যাকটিক অ্যাসিড। তারপরে তোমার হচ্ছে যে ভিনেগার, ভিনেগার মানে অ্যাসিটিক অ্যাসিড। তারপর তোমার আঙ্গুর, আঙ্গুরের মধ্যে প্রধানত থাকে টার্টারিক অ্যাসিড, সামান্য পরিমাণ মেলিক অ্যাসিড। আর যেহেতু ভিটামিন সি আছে তাহলে সামান্য পরিমাণ অ্যাসকর্বিক অ্যাসিডও থাকে। হ্যাঁ, সো টমেটোর মধ্যে থাকে ম্যালিক অ্যাসিড, ফেলিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিড। এই জিনিসগুলো তোমাকে মুখস্থ করতে হবে। তোমার আসলে এটা বোঝা বুঝের কিছু নাই, এগুলো তুমি বিজ্ঞান বুঝে বুঝে পড়েও ঠিক আছে, কিন্তু এটা বোঝার কিছু নাই, এটা তোমার মুখস্থ করতে হবে কিসে কি আছে। এখন আসো, তোমাদের একটা আমি জাদু দেখাবো। হ্যাঁ, তোমাদের ধরো তুমি একটা, তোমার বাসায় তুমি একটা জাদু দেখাইতে পারো তোমার বাচ্চাদেরকে, যে তোমার বাচ্চা থাকে আর কি তোমার। হ্যাঁ, কাঠে অ্যাসিড, কোন কাঠে, কোন কাঠে অ্যাসিড থাকে? মানে কাঠে অ্যাসিড থাকে, লিস্ট আছে কি কাঠ থাকতে পারে? এরকম কোন কাঠ থাকতে পারে? ভিনেগার সে কাঠ? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, গাছের উড়ে থাকতে পারে। হুম হুম, ওকে। সো আসো তুমি একটা কাগজের টুকরা নিবা, টুকরা নিয়ে এখানে জবা ফুল নিবা, জবা ফুল। হ্যাঁ, জবা ফুল নিবা, জবা ফুলের পাপড়ি নিয়ে এখানে ঘষবা, এখানের মধ্যে ঘষবা, এখানের মধ্যে। আচ্ছা, আমি একটু ঘষি। সো আমি এখানের মধ্যে আমার ঘষলাম, আমি একটু এখানের মধ্যে সে ঘষলাম, এখানে জবা ফুল নিয়ে যখন ঘষি এরকম। সো এরকম ঘষলে এরকম ঘষবে জবা ফুলের পাপড়ি নিয়ে, দেখবা এটা এরকম নীল হয়ে যাবে। জবা ফুলের পাপড়ি নিয়ে এটাকে আমি ঘষলাম, ঘষার কারণে এটা কি হয়ে গেল, এটা নীল হয়ে গেল। সো এখন আমি এখানের মধ্যে একটু লেবুর রস দিয়ে দিলাম, লেবুর রস এখানের মধ্যে একটু লেবুর রস আমি হচ্ছে যে দিয়ে দিলাম। সো এক ফোঁটা লেবুর রস যখন দিয়ে দিব এখানের মধ্যে, তখন দেখা যাবে যে তোমার নিজেরও আশা টেস্ট করে দেখবে এটা। হ্যাঁ, আমি বলছি বলে কি সত্য, তুমি আমার কথা সত্য না হতে হতে পারে। এটা দেখো লাল হয়ে গেছে, এখান দিয়া লেবুর রস দিলে দেখবা যে এটা লাল হয়ে গেছে এখানের মধ্যে। হ্যাঁ, এরকম দেখো লাল হয়ে যাবে এরকম। তো আমরা বাচ্চাদেরকে যেভাবে ম্যাজিক দেখাই, সেটা হলে একটা লেবু নিয়ে এরকম, যে লেবু নিলাম, ও ছুরির মধ্যে হচ্ছে তোমার আমরা জবা ফুলের পাপড়ি ঘষে নিই, ঘষে যখন লেবুটা কাটি এরকম, তখন ছুরিটা লাল হয়ে যায় এখানের মধ্যে, এখন লাল 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 পড়তেছে। কাগজের মধ্যে তুমি জবা ফুল নিয়ে ঘষবা, ঘষলে ওইটা নীল হয়ে যাবে, ওই কাগজটা নীল হয়ে যাবে। সেই যে কি নীল কাগজটা, ওটার উপরে তুমি একটু লেবুর রস যদি ফলাই দাও, এগুলো লাল হয়ে গেছে আবার। তাইলে এসিড তাহলে কি করলো,
আচ্ছা, এই জবা ফুলের পাপড়ি যে ঘষলাম, যে কাগজটা হলো, এটা বলে নীল লিটমাস। এটা বাজারে কিনতে পাওয়া যায়, নীল লিটমাস বলে এটাকে, নীল লিটমাস। এটাকে বলা হয় নীল লিটমাস। তাহলে অ্যাসিড নীল লিটমাসকে লাল করে, তাই না? এনে যে লাল হয়ে গেলে এটা পুরোটা, তুমি আগে বাংলা সাবান নিবে, বাংলা সাবান নিয়ে আবার ঘষে দিবে, বাংলা সাবান, বাংলা সাবান ঘষে দিলে দেখবে আবার নীল হয়ে গেছে। বাংলা সাবান আছে ক্ষার, সব সাবানে ক্ষার আছে, সাবান বাংলা সাবানে বেশি ক্ষার আছে আর কি। ক্ষার হচ্ছে লালকে নীল করে, তাহলে ক্ষার হচ্ছে লাল লিটমাসকে নীল করে, আর অ্যাসিড নীলকে লাল করে। বুঝতে পারছো? নিজে টেস্টিং করে দেখবা ব্যাপারটা কি, ঘটনা আসলে সঠিক কিনা। হ্যাঁ, আমার কথা ভুল হতে পারে এরকম, বইয়ের মধ্যে দেখলে তুমি বিশ্বাস করবে নাকি, তুমি বাসায় টেস্টিং করে দেখবা যে আসলে ঘটনাটা কি এখান দিয়ে। তাহলে আমরা এসিডের একটা ধর্ম শিখলাম, এসিড হচ্ছে নীল লিটমাসকে লাল করে, আর ক্ষার হচ্ছে লাল লিটমাসকে নীল করে। ওই যে আগে একটা অ্যাড দিত না পন্ডসের, দেখতো না পন্ডসের, পন্ডস অ্যাডে দেখাতো না যে সাবানের মধ্যে, সাবান দিয়ে মুখ ধুইতেছেন আপনি, কারণ মুখ দেখছেন সাবান হচ্ছে আপনার, আপনি কি করে, সাবান কি করে, লালকে নীল করে, তাই না? সাবানের মধ্যে ক্ষার আছে, দেখছেন সাবান কত আপনার লালকে নীল করে ফেলছে, প্রচুর ক্ষার আছে সাবানের মধ্যে। তারপরে কয় আপনি এটা ব্যবহার করেন, আপনি এখন এরকম পন্ডস দিয়ে মুখ ধোবেন, তাহলে আপনার মুখটা অনেক ফকফকা লাগবে। Okay. আসলে তোমার সব সাবানের মধ্যেই ক্ষার আছে, ক্ষার ছাড়া তো তোমার আর সাবান হয় না। তো এখন আসলে আমরা একটু তোমার এসিডের যেই এখানে যে ব্যবহারগুলো তোমরা অবশ্যই মুখস্থ করতে হবে। কি জিনিস শিল্প কারখানায় ব্যবহার হয়, কৃষি জমিতে ব্যবহার হয়, তারপরে তোমার হচ্ছে যে আমরা খাবার সংরক্ষণ করাতে ভিনেগার ব্যবহার করি, হ্যাঁ। তারপরে তোমার হচ্ছে যে তোমার আর অনেকগুলো ব্যবহার আছে। আমরা হচ্ছে যে উম, আমাদের পেটের মধ্যে কোন অ্যাসিড আছে, পেটে কোন অ্যাসিড আছে কিনা পেটে, কোন অ্যাসিড আছে আমাদের পেটে? আমাদের পাকস্থলী থেকে প্রতিদিন যে পরিমাণ হাইড্রোক্লোরিক অ্যাসিড বের হয়, সেটা দিয়া 100 গ্রাম লোহাকে গলায় ফেলা যাবে, সেটা দিয়া 100 গ্রাম লোহাকে গলায় ফেলা যাবে। মানে এই পরিমাণ অ্যাসিড আমাদের পেট থেকে প্রতিদিন কি হয়, বের হয়। ভয়ঙ্কর ব্যাপার স্যাপার না? হাইড্রোক্লোরিক অ্যাসিড না থাকলে কি হইতো, না যদি না থাকে এরকম, আমরা যদি এটা যদি আল্লাহ পাক আমাদের বডিতে না দিত এরকম, তাহলে যেটা হইতো, আমরা খাবারের সাথে কি হয়, খাবারের সাথে অনেক অনেক জীবাণু আমরা হচ্ছে যে খাই ফেলি। এবং যদি এরকম হইতো, তাহলে তোমার হচ্ছে যে তোমরা যে ধরো রাস্তা থেকে ফুচকা খাও, ওখানে তো টয়লেটের পানি থাকে, তাই না? এই টয়লেটের পানিওয়ালা ফুচকাটা যদি তুমি খাইতা, তাহলে তোমার তো কি হইতো, তোমার সাথে সাথে পেটের পীড়া হইতো তোমার। সো না, টয়লেটের পানি থাকে যে, সত্যি আমি মামাকে জিজ্ঞেস করছিলাম, মানে মামা টয়লেটের পানি কেন দেন আপনারা এত ভালো, কম আমার টয়লেটের পানি না দিলে টেস্ট হয় না জিনিসটা। আচ্ছা, ব্যাপারটা আসলে এটা। হম হম। মানে কৃমিও থাকে এখানের মধ্যে। কারণ ওই মামা কি তোমার, উনি কি ওষুধ খায়? ধরো উনি একটু ফুচকা বানাচ্ছে, একটু পাছা চুলকায় নেয় এখান দিয়া, আবার বানাচ্ছে আবার পাছা চুলকায় নেয়, পাছা চুলকায় আবার তোমার হচ্ছে যে ওই ফুচকার মধ্যে আবার সে হাত দিয়ে আবার এটা বানাচ্ছে, এটা তো কৃমিও থাকে। তাহলে দেখা তোমার যে এসিডটা, তাহলে তোমার আসলে ভয় পাওয়ার কিছু নাই, এই এসিডটা তোমার সে মারি ফেলে ওটাকে। মারতে না পারলে সমস্যাটা হয়ে যায় কি তোমার, তুমি একটু ভালো করে খাড়ায় দেখবা যে আমার কি করে। আমি খুব অবজার্ভ করি এখানে এরা কি করতেছে। তো এখন আসো এসিড বৃষ্টি, এটা তো আশা করি বুঝতে পারছো। আমাদের তোমার হচ্ছে যে কি হয়, বাতাসের মধ্যে কার্বন ডাই অক্সাইড থাকে, হুম, তারপরে এরকম নাইট্রাস অক্সাইড থাকে, সালফার ডাই অক্সাইড থাকে, বিশেষ করে মোটর যানের মধ্যে, ধোঁয়ার মধ্যে প্রচুর সালফার ডাই অক্সাইড থাকে, হ্যাঁ, প্রচুর সালফার ডাই অক্সাইড থাকে। এই সংকেতগুলো কি হয়েছে, তো কার্বনের যোজনী হচ্ছে 4, অক্সিজেনের হচ্ছে 2। ওকে, তাহলে কাটাকাটি করলে এখানে CO2 হয়, এইভাবে হয়েছে যোজনীটা। ওকে, সো এখন এগুলো বাতাসের মধ্যে থাকে, কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেন অক্সাইড, সালফার ডাই অক্সাইড থাকে, মোটর গাড়ির মধ্যে প্রচুর সালফার ডাই অক্সাইড থাকে। তাহলে পরিবেশ দূষণের সাথে সাথে বাতাসের মধ্যে প্রচুর পরিমাণে এই দূষিত গ্যাসগুলা প্রচুর পরিমাণে মিশে যাচ্ছে। এখন বৃষ্টি হয়, তাহলে এই হলো বৃষ্টির পানি, বৃষ্টির পানি আর বাতাসে সালফার ডাই অক্সাইড দুজনে মিলে মিশে হয়ে গেল সালফিউরিক অ্যাসিড। তাহলে এই অ্যাসিডটা যখন আমাদের বিল্ডিং এ পড়বে, বিল্ডিংটা তোমার হচ্ছে যে ডিসকালার হয়ে যাবে, গাছপালার মধ্যে পড়লে গাছপালা মারা যাবে, হ্যাঁ, প্রাণীর ক্ষতিগ্রস্ত হবে, স্কিনে পড়লে মানুষের স্কিন ক্ষতিগ্রস্ত হবে, পরিবেশ ক্ষতিগ্রস্ত হবে, তোমার অনেক প্রাণী মারা যাবে এরকম। সো এটা খুবই ডেঞ্জারাস একটা ব্যাপার। সাধারণত যেসব জায়গায় শিল্প কলকারখানা থাকে, ওই শিল্প কলকারখানার আশেপাশে এরকম এসিড বৃষ্টি হয়, এবং ওখানে এরকম তোমার বিল্ডিং এর রং টং খুব ড্যামেজ হয়ে যায়, গাছপালা এরকম মারা যায়। খুবই একটা তোমার খারাপ জিনিস এসিড বৃষ্টি, পরিবেশ দূষণের কারণে এরকম এসিড বৃষ্টি হয়।
তো এখন আসো আমরা একটু তোমার ধরো তোমার সৌমিনী ও হচ্ছে যে তোমার দুবাই থেকে ওর হাজবেন্ড ওর জন্য গোল্ড বার নিয়ে আসছে। এখন এই যে গোল্ড বারটা নিয়ে আসলো, এখন এটার মধ্যে কি আছে? গোল্ডের মধ্যে কি আছে? খাদ আছে, তাই না? এর মধ্যে খাদ আছে। সে একটা তোমার যে বণিক তার কাছে নিয়ে গেল। সে ও বানিয়া বন্ধু, আপনি আমার এখানের মধ্যে খাদটা একটু তো এটা রিমুভ করে দেন। বানিয়া বন্ধু কিছু বললো, আপনি খাদটা রিমুভ করে দেন। বানিয়া বন্ধু যে কামটা করলো, তাহলে এ হলো গোল্ডের বার, এখানের মধ্যে কিছু খাদা ছিল। তখন সে যেটা করলো, সে হচ্ছে এইখানে 1 মোল, আচ্ছা মোল কি জিনিস সেটা আমি বলবো, পরে বলবো। 1 মোল এটা একটা ইউনিট। 1 মোল সে গাঢ় নাইট্রিক অ্যাসিড নিল, আর 3 মোল সে হলো সালফিউরিক অ্যাসিড নিল, সরি হাইড্রোক্লোরিক অ্যাসিড নিল। 3 মোল সে হাইড্রোক্লোরিক অ্যাসিড নিল। হাইড্রোক্লোরিক অ্যাসিড নাকি সালফিউরিক? ঠিক আছে তো, হাইড্রোক্লোরিক না, ভুলে গেছি। বিজ্ঞানী বাইরে আসুনি, এটা হাইড্রোক্লোরিক অ্যাসিড, ঠিক আছে তো না? আচ্ছা বই থেকে দেখে নিও, ভুলে গেছি, ছোটবেলা পড়ছে না। তাইলে এই 1 মোল নাইট্রিক অ্যাসিড আর 3 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিড এটা মিশাইলো এখানের মধ্যে, একটা পাত্রের মধ্যে মিশাইলো। এটা একটু বইতে দেখে নিও, এটা আসলে কি হাইড্রোক্লোরিক নাকি সালফিউরিক, আমি ছোটবেলা পড়ছি, ভুলে গেছি। তো এই যে নীল এখন মিক্স করলো, মিক্স করে এখানের মধ্যে, এখন এইখানের মধ্যে গোলবার যদি দেয়, গোলবার আরো যা কিছু আছে, হ্যাঁ, চাহিদা মাত্রাকে যদি এখানে ডুবানো হয়, ও এখানের মধ্যে একদম গলে কি হয়ে যাবে, সে লিকুইড হয়ে যাবে এখানের মধ্যে। তো এটাকে বলা হয় রাজম্ল, বলে একুয়া রেজিয়া, এটাকে বলা হয় একুয়া রেজিয়া। হ্যাঁ, 1 মোল লাইট্রিক অ্যাসিড, 3 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটা বলে রাজ অম্ল। মানে এটা ভয়ঙ্কর, এটা একদম তোমার হচ্ছে যে কোনো অভিজাত এসে গনে না। প্লাটিনাম, প্লাটিনার গোল্ড তো আছে, প্লাটিনামও যদি তুমি ডুবাই দাও, প্লাটিনামও তো এরা কারোর সাথে কোনো বিক্রিয়া করে না। গোল্ড এটা কেন দামি? কারণ গোল্ড এটা খুবই নিরীহ ও কারোর সাথে কোনো প্রকার বিক্রিয়া করে না। আমি বিজ্ঞানী ভাই, আমি ভুলে গেছি আসলে, আমি ছোটকালে পড়ছিলাম তো ভুলে গেছি, এখনো মনে নাই, তাই না? এতদিন তো মনে থাকে না, এই জন্য বই থেকে দেখিনি। যা পড়াইছে তোমাদের স্মৃতিশক্তি থেকে পড়াইতেছি। তো এই প্লাটিনাম এইরকম তুমি যদি সিরিয়াস জিনিসপত্র যদি তুমি দাও, যারা কারোর সাথে কোনো ঝামেলার মধ্যে নাই, ওদেরকে পর্যন্ত সে তোমার হচ্ছে যে গলায় ফেলে, কারো ছাড় দিবে না সে। এই জন্য ইহাকে বলে রাজমল বলে। গোল কেন দামি? গোল কেন দামি? কারণ হচ্ছে, হ্যাঁ প্লাটিনামও গলে যাবে। গোল কারোর সাথে কোনো বিক্রিয়া করে না, গোল কারোর সাথে কোনো ঝামেলা নাই, বাতাসে রাখি দিলে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে। লোহাকে তুমি যদি রাখে দাও, লোহাকে, হ্যাঁ, লোহা কি হয়, লোহার মধ্যে সে বাতাসের মধ্যে পানি আছে, তারপরে তোমার হচ্ছে যে অক্সিজেন আছে, হ্যাঁ, এগুলো বিক্রিয়া করে সে মরিচ উৎপাদন করে লোহা, তো লোহা ক্ষয়প্রাপ্ত হয়ে যায়। দস্তা মস্তা এগুলো সব ক্ষয়প্রাপ্ত হয়ে যায়, কিন্তু গোল্ড কিন্তু ক্ষয়প্রাপ্ত হয় না, গোল্ড কারোর সাথে কোনো বিক্রিয়া করে না। এর রাজমূল্য এটা ওই যে বানিয়া ভাই ওখানে থাকে, তুমি যে বণিকের দোকানে বলবা যে বানিয়া বন্ধু আপনি আমাকে একটু রাজমূল্য দেন, আমি টেস্ট করে দেখতে চাই। দেখবো ওদের গ্যালনের ভিতরে থাকে, গ্যালনে। প্লাস্টিককে আবার কিছু করতে পারে না, প্লাস্টিক হলো এমন একটা ব্যাপার, প্লাস্টিককে কিন্তু কোনো এসিড কিন্তু কিছু করতে পারে না। প্লাস্টিক হচ্ছে খুবই ডেঞ্জারাস একটা জিনিস। সো রেস্টুরেন্ট খাওয়ালে না, এটা বলে তাহলে এই করেছি। এখন আসলে আমরা আমরা একটু পরে ছেড়ে ছুটি দিয়ে দিব। সো তোমরা একটু টেনশনে কিছু নাই, আমরা একটু এসেটটা আমরা ছেড়ে দিব তোমাদের একটু পরে। এখন আসলে আমরা একটা জিনিস দেখি, চলো। সেটা হচ্ছে আমরা যখন তোমাদের পর্যায় সারণী পড়াইছিলাম, তো সেই তোমার পর্যায় সারণীতে এখানে আমরা একটু দেখি। ধরো এই যে খাড়া কলামগুলোর কি বলা হয়, গ্রুপ না পর্যায়? এই খাড়া কলামগুলোকে, খাড়া কলামগুলো কি বলে, গ্রুপ বলে না পর্যায় বলে? গ্রুপ বলে, তাই না? গ্রুপ বলে, এটাকে গ্রুপ বলে এগুলাকে। তাহলে আমাদের 5 নম্বর যে গ্রুপ, বর্তমানে যাকে 15 নম্বর গ্রুপ বলা হয়। আচ্ছা আমি বর্তমান আর আগের কথাটা কেন বললাম, যে আমি ছোটবেলা যখন পড়ছি তখন তো তোমার এই যে এটা 1, এটা 2 এ, এটাকে 3 এ, এটাকে 4 এ, 5 এ, 6 এ, 7 এ, 8 এ এরকম বলা হইতো। আর এগুলাকে এটা 1B, এটা 2B, এটা 3B, 4B, মানে এখানে তখন এ আর বি আলাদা করে ভাগ করা হয়েছিল। কারণ এস আর পি তে গেলে লাস্টারটা এ, তারপর হচ্ছে যে ডি আর এফে গেলে তোমার ছিল বি। তো এখন বিজ্ঞানীরা করলে যে তুমি এগুলো তো কাবজাব, কয় ঝামেলা, কয় দরকার নাই, কয় আমরা ডাইরেক্ট কয় 1 2 3 4 5 6 7 8 এমনি দিয়ে দাও। কয় তাহলে কাবজাবে নাই, কয় 1 2 3 4 5 6 7 8, তারপরে তোমার হয়ে গেল, এটা হলো তোমার এইভাবে তারা করে এখন নতুন করে
তোমার হচ্ছে যে 9 10 এও ডাইরেক্ট হয়ে গেছে। হ্যাঁ, এটা হলো 13 14 15 16 17 18 এরকম হয়েছে ডাইরেক্ট। আগে ছিল 1 এ। এই জন্য আগের পরের সারণী তুমি দেখবে এখানে এটা 3 এ যাকে বর্তমান বলা হয় 10, এটা 4 এ, এটা বলা হয় এখন 14। তো এই জন্য আমি দুটাই বলে দিচ্ছি আর কি, আগের দিনের আমলে পুরো এখন বর্তমান। তো এই যেটা এখন আগে আমরা বলতাম 5 এ, এখন বলা হয় 15। তাহলে এটা হলো নাক পুরা এসে স্বাভাবিক মোর। তাহলে এই নাক পুরা নাইট্রোজেন ফসফরাস, নাইট্রোজেন হচ্ছে 7, ফসফরাস আছে 8 বেশি 15। আমরা একটু দুইটার একটু দেখি দিলে একটু বিন্যাস কেমন হবে। তাইলে হচ্ছে যে নাইট্রোজেন সে হচ্ছে যে আমাদের 7টা, তাইলে ওর হচ্ছে যে কেন্দ্র, তাইলে 1 এর আছে 2টি ইলেকট্রন, আর 2s 2p3, তার পিতে আছে তার কয়টি ইলেকট্রন? 5টা ইলেকট্রন, তাই না? তার আছে, এই হলো নাইট্রোজেনের। ওর কক্ষপথ কয়টা? 2টা কক্ষপথ আছে, যে 1 এর আন্ডারে 1s এর 2, আর 2s এর 2 তে 2টা, 2 এর পিতে 3টা। তাহলে এই একটা অরবিট, এই 2 নম্বর অরবিট, 2 নম্বর অরবিটে মোট ইলেকট্রন কয়টা? 5টা। 1 নম্বর অরবিটে হচ্ছে 2টা। ফসফরাস যদি বলি আমি, ফসফরাসের এই যে 15, তাইলে ওর ইলেকট্রন বিন্যাসটা কেমন? 1s এর 2, 2s এর 2 তে 2টা, 2p তে 6টা, 3s এর আর 3p তে 3টা। তাহলে শেষ কক্ষপথে কিন্তু 5টা আছে। আচ্ছা একটা কথা, এই যে আমরা বলি যে পর্যায় সারণীতে তোমার কিভাবে ইয়া হয় আধুনিক কেন ইলেকট্রন বিন্যাস, তাহলে দেখো তো নাইট্রোজেনের শেষ কক্ষপথে কয়টি ইলেকট্রন আছে? নাইট্রোজেনের শেষ কক্ষপথে কয়টি ইলেকট্রন? শেষ কক্ষপথে কয়টি ইলেকট্রন নাইট্রোজেনের? এই কথা বনা করে, 5টা ইলেকট্রন। ফসফরাসের শেষ কক্ষপথে কয়টি ইলেকট্রন? কয়টি ইলেকট্রন? তাও 5টা ইলেকট্রন। শেষ কক্ষপথে যতটা ইলেকট্রন তত নাম্বার গ্রুপে অবস্থিত। দেখছো না, সোডিয়ামের শেষ কক্ষপথে একটা ইলেকট্রন, তারপর হাইড্রোজেনের শেষ কক্ষপথে একটা ইলেকট্রন। শেষ কক্ষপথে যতটা ইলেকট্রন তত নাম্বার গ্রুপ অবস্থিত। তাহলে এই জন্য না, এই যে নাইট্রোজেন ফসফরাস এরা সবাই 5 নাম্বার গ্রুপে অবস্থিত, যদি শেষ কক্ষপথে 5 ইলেকট্রন। আচ্ছা, নাইট্রোজেনের কক্ষপথ কয়টা এখানে? নাইট্রোজেনের কক্ষপথ কয়টা? 2টা কক্ষপথ আছে। হ্যাঁ, নাইট্রোজেনের কক্ষপথ হলো 2টা, 1 এবং 2। 1 এবং 2, 2 এর মধ্যে সাবডিভিশন আছে, 2 এর মধ্যে 2s 2p, বাট কক্ষপথ তো 2। ফসফরাসের কক্ষপথ কয়টা? 3টা, তাই না? এ হলো তার প্রোটন, এ হলো তার 1 নম্বর কক্ষপথ 2টি ইলেকট্রন, এটা তার 2 নম্বর কক্ষপথ যেখানে 8টি ইলেকট্রন আছে, আর এ হচ্ছে তার 3 নম্বর কক্ষপথ যেখানে আছে তার 5টা ইলেকট্রন। তো যতটা কক্ষপথ তত নাম্বার পর্যায়। ফসফরাসের 3টা কক্ষপথ 3 নম্বর পর্যায়, নাইট্রোজেন 2টা কক্ষপথ 2 নম্বর পর্যায়। পর্যায় জিনিসটা একটু কি ব্যাখ্যা করি চলো। পর্যায় মানে হচ্ছে সারি, এই যে 1 নাম্বার সারি, এই যে 1 নাম্বার সারি, 2 নাম্বার সারি। তাহলে নাইট্রোজেনের কক্ষপথ করে 2টা, তাহলে এটা কয় নাম্বার সারিতে আছে? 2 নাম্বার সারিতে আছে। তারপরে আমাদের ফসফরাস হলো 3 নাম্বার সারিতে, কক্ষপথ হলো 3টা। বুঝতে পারছো নি জিনিসটা? শেষ কক্ষপথে যতটা ইলেকট্রন সে হলো তত নাম্বার গ্রুপে, যতটা তোমার কক্ষপথ তত নাম্বার সারি। এই দেখো 2 নাম্বার সারি, 3 নাম্বার সারি। বুঝতে পারছো? তার মানে 5 নাম্বার গ্রুপের নাইট্রোজেন হলো দ্বিতীয় সারি, এ তৃতীয় সারি, এ চতুর্থ সারি, এ পঞ্চম সারি, এ ষষ্ঠ সারি, সপ্তম সারি। তার মানে আমরা 5 নম্বর কক্ষপথে উপর থেকে নিচের দিকে যত যাইতেছি, কক্ষপথের সংখ্যা কি কি হইতেছে? বাড়তেছে নাকি কমতেছে? উপর থেকে নিচের দিকে গেলে কক্ষপথের সংখ্যা বাড়তেছে না কমতেছে? বাড়তেছে কক্ষপথ। ওর কক্ষপথ হলো 2টা, ওর কক্ষপথ 3টা, ওর কক্ষপথ 4টা, ওর কক্ষপথ 5টা, ওর কক্ষপথ 6টা, ওর কক্ষপথ 7টা। আরো সাইজ আরো বাড়তেছে, সাইজ আরো বাড়তেছে। ওকে, এখন দেখো আমাদের যদি 5 নাম্বার গ্রুপে যারা আছে, ধরো তোমার যদি হয় তোমার হচ্ছে, ধরো প্রত্যেকের চার্জে ধরো +3, ধরো একজনের চার্জ +3, ওর আকার হচ্ছে ধরো 100, পরের জন্য চার্জ কিন্তু +3, ওর আকার হলো 300। চার্জকে আমরা আয়তন দিয়ে ভাগ করলে ঘনত্ব বের হইলো, কি বের হইলো? ঘনত্ব। তো ঘনত্ব কোনটার বেশি, 1 নাম্বার নাকি 2 নাম্বার? ঘনত্ব কোনটার বেশি, 1 নাম্বার নাকি 2 নাম্বার? 1 নাম্বার ঘনত্ব বেশি। এই 2 নাম্বার কি বেশি? 2 নাম্বার তো ছোট হয়ে যাবে না 300 দিয়ে ভাগ করলে?
হ্যাঁ, আমরা শেষ করে ফেলবো তৃপ্তি, আমরা 5 মিনিটে শেষ করে ফেলবো। তো যেটা ছোট বেশি ওটার কি ঘনত্বটা বেশি, ওটা চার্জের ঘনত্ব বেশি, যেটা ছোট ওটা চার্জ ঘনত্ব বেশি, রাইট? যেটা ছোট ওটা চার্জ ঘনত্ব বেশি। তাহলে নাইট্রোজেন আর ফসফরাসের মধ্যে ছোট কে? এলো ফসফরাস। নাইট্রোজেন কে ছোট? সো আমরা যদি আমাদের যে মিলাইতে বলে, আমরা দেখবো তারা একই কোন গ্রুপ, তারা একই গ্রুপের মধ্যে যদি এই গ্রুপের সবচেয়ে ছোট নাইট্রোজেন, তার চেয়ে বড় ফসফরাস, তার চেয়ে বড় আর্সেনিক, তার চেয়ে বড় এটা, তার চেয়ে বড় তার চেয়ে বড় এটা, তাই না? আমরা যত উপর থেকে নিচের দিকে যাবো আকার তত বাড়বে। তাই নাইট্রোজেন হলো ছোট, ফসফরাস হলো বড়। ওকে, আরাফি বুঝে নাই? আচ্ছা আরাফি এটা বুঝছো কিনা, নাইট্রোজেন আর ফসফরাসের মধ্যে কে বড় কে ছোট এটা বুঝছো সাইজটা? নাইট্রোজেনের কক্ষপথ হলো 2টা, ফসফরাসের 3টা। আকার বড় কার? আকার বড় কার? ফসফরাসের আকার বড়। এখন দুজনের যদি সমান পরিমাণ চার্জ থাকে, দুজনের যদি সমান পরিমাণ চার্জ থাকে, হ্যাঁ, তাহলে পরে কোনটা ঘনত্ব বেশি হবে? যার আকার ছোট তার ঘনত্ব বেশি হবে না? যার আকার ছোট তার ঘনত্ব বেশি। বুঝতে পারছো? শোনো, তোমার ক্ষুধা লাগছে তো, তো তোমার আম্মুরে বলছো আম্মু নাস্তা খাবো, তো তোমার আম্মু কইলো যে ধর পাউরুটির মধ্যে চিনি মিশিয়ে দিতেছি, খা। তো এইগুলো বড় পাউরুটি নিচ্ছি, এগুলো ছোট পাউরুটি। চিনি কিন্তু এতগুলাই, কোথায় চিনিটা ঘন হবে? কত তোর পাউরুটির লোকে চিনি মিশিয়ে দিই, খা এখানের মধ্যে। এই যে চিনি মিশিয়ে দিলাম, কোনটা ঘন হবে? চিনি, এটা ঘন হবে না বেশি? আকার ছোট হলে ঘনত্ব বেশি হয় না? ওকে, হ্যাঁ ছোট হলে ঘনত্ব বেশি হয়। হ্যাঁ, ওকে। তো আসলে আমরা ছোটবেলা খাইতাম এরকম পাউরুটির মধ্যে চিনি মিশা। তো এখন আমরা এসিডের সক্রিয়তা ক্রম দেখি, চলো। সো ধরো এগুলার আমরা কোনটা সক্রিয়তা দেখি, HNO3। এইচ দেখো এগুলো কেমন লিখতে হয়, দেখো এল সি আর এল হলো ছোট হাতের, ঠিক আছে, সাইজ একই। ও এদের সমান সাইজ লিখতে হবে এরকম, H, L, O, 4, বুঝতে পারছো? তারপর হলো এই যে H2S যত বড় ও তত বড়, এই যে H2SO4 এইভাবে লিখতে হয়, হ্যাঁ। এখন এগুলো কোনটা সক্রিয়তা আমরা দেখি। প্রথম দেখব যে তার কেন্দ্রীয় যে পরমাণু, মানে মাঝখানে যে আমাদের পরমাণু থাকে, তার জারণ সংখ্যাটা কত। তো জারণ সংখ্যাটা বের করাটা গত ক্লাসে দেখাছিলাম। ওখানে বলো তো আমাদের জারণ সংখ্যা নাইট্রোজেনের কত, গত ক্লাসে দেখাছিলাম। নাইট্রোজেনের কত বের হবে এখানের মধ্যে? ধরো নাইট্রোজেন হচ্ছে যদি এক্স হয়, হাইড্রোজেন হচ্ছে +1, প্লাস নাইট্রোজেন হচ্ছে এক্স, ওখানে হচ্ছে -2, তো -2 × 3 ইকুয়াল পুরোটা শূন্য। তাহলে কত বের হবে? কত বের হবে নাইট্রোজেন এখানে? +5, +5 বের হবে এখানের মধ্যে, +5 বের হবে, গত ক্লাসে দেখাছিলাম। এখানে ক্লোরিন কত বের হবে? ক্লোরিনটা ওই যে বের করে ফেলে, ধরো ক্লোরিন এক্স ধরো, তাহলে হাইড্রোজেন হচ্ছে +1, ক্লোরিন হচ্ছে এক্স, অক্সিজেন হচ্ছে -2 × 4 = 0। তাহলে আসবে কত? +7 আসবে। আসবে কত? +7। ওকে, এখানে কত আসবে? সালফিউরিক আসবে কত? +6 আসবে, রাইট? +6। সো তোমার এখানে সক্রিয়তার ক্রমে যার জারণ সংখ্যা বেশি সে বেশি শক্তিশালী। তাহলে এখানে সবচেয়ে বেশি শক্তিশালী হলো পারক্লোরিক অ্যাসিড। তাহলে এই হলো HClO4। তারপর হচ্ছে আমাদের H2SO4। তারপরে হলো HNO3। শুনো, তোমাদের যখন পরীক্ষা হলো উত্তেজনা হয়, তুমি তখন ওই গ্রেটার দ্যান লেস দ্যান ভুলে যাবা। তুমি কইবা যে এটা কি আমি চিহ্নটা এমনে দিব নাকি এমনে দিব। মনে রাখবা মাইক যেদিকে বেশি আওয়াজ সেদিকে বেশি, তাহলে এ শক্তিশালী, তাহলে মাইক এদিকে ফিরে দাও। আর এই দুটার মধ্যে এই শক্তিশালী বেশি, তাহলে মাইক এদিকে ফিরে দাও। এই যে মাইক যেদিকে বেশি সেটা বড়, এইদিকে বড়, হ্যাঁ। যে মাইক যেদিকে বেশি সেদিকে কি সাউন্ড বেশি। এই মাইক নিয়ে তাহলে কোনো গ্যাঞ্জাম করার দরকার নাই। মাইক যেদিকে ফেরানো সেদিকেটা বড়, মনে থাকবে সেদিকেটা গ্রেটার। বুঝতে পারছো কি? বুঝছো জিনিসটা, মাইকটা? ওকে, মাইক নিয়ে তাহলে ঝামেলা করা যাবে না, যে মাইক কোন দিকে দিব ভাই, ওইদিকে নাকি এইদিকে, কত টেনশনে পড়ে গেলাম একটা। এখন আসো, তুমি কইলা যে ভাই এখানের মধ্যে আমি তো বুঝলাম বিষয়টা, কিন্তু আপনি ভাই কোন দিকে এটা কি হবে তাইলে? এই নাইট্রিক অ্যাসিড এগুলো আমাদের তো ভাই, এখানে তো ভাই আহ এখানে নাইট্রিক অ্যাসিড কত? এখানে নাইট্রিক অ্যাসিড +5, ফসফরাস এখানের মধ্যে +5। তো ভাই মরিয়ম আসতেছে কোনটা সক্রিয়? গুড কোয়েশ্চেন। সো এইটার পরে তোমার কোশ্চেন আনসার দিয়ে আজকে শেষ করে দিব। তাহলে এখানে তো দুজন তো সমান, যার মান O+5 O+5, তাহলে কে বেশি সক্রিয় এটা আমাদের বের করতে হবে। তাইলে এখানের মধ্যে
আমাদের তো যখন দুজনে সমান হয়ে গেলে ও +5 ও +5, দেখতে হবে কোনটার চার্জ ঘনত্ব বেশি। তাহলে বলো চার্জ ঘনত্ব কোনটা বেশি, নাইট্রোজেন নাকি ফসফরাসের? একটু আগে যেটা বুঝাইলাম, আকার যা ছোট, রাইট, আকার যা ছোট, তাহলে নাইট্রোজেনের আকার ছোট, চার্জ ঘনত্ব নাইট্রোজেনের বেশি, তাহলে ও ঘনত্ব বেশি, ওই জন্য ও শক্তিশালী, হচ্ছে যে শক্তিশালী, ও হচ্ছে যে ওর তুলনায় শক্তিশালী। Okay? তো এখন তোমার হচ্ছে মরিয়ম বলতে ভাই পটাশিয়াম বেশি সক্রিয় নাকি তোমার হচ্ছে সোডিয়াম সক্রিয়। আচ্ছা, যে হচ্ছে দাতা, তাইলে তার শক্তি নির্ভর করে যে দ্রুত দান করতে পারে, ঠিক কি না? দাতা যদি দ্রুত দান করতে পারে তাহলে তো আমি শক্তিশালী দাতা বলবো, রাইট? আর যে গ্রহিতা যদি শক্তিশালী, সে গ্রহণ করতে পারে, তাড়াতাড়ি গ্রহণ করতে পারে, তাহলে আমরা শক্তিশালী গ্রহিতা বলতে পারি। তারা আমরা দাতা শক্তি নির্ভর করে ইলেকট্রন দান করার শক্তির উপরে, রাইট? ওকে, এখন দেখো আমাদের যেটা গ্রুপ ওয়ানে, গ্রুপ ওয়ান মানে কি, সবার শেষে কয়টা ইলেকট্রন আছে গ্রুপ ওয়ানে? গ্রুপ ওয়ানে সবার শেষে কয়টা আছে ইলেকট্রন? যেহেতু গ্রুপ ওয়ান, সবার শেষে কয়টা ইলেকট্রন, শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকে? আমি বলছিলাম শেষ কক্ষপথে যতটা ইলেকট্রন তত নম্বর গ্রুপ অবস্থিত। তাহলে এদের সবার শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন? একটা ইলেকট্রন আছে সবার শেষ কক্ষপথে, একটা ইলেকট্রন। তো হাইড্রোজেন একটা মাত্র কক্ষপথ, লিথিয়ামের দুইটা কক্ষপথ, সোডিয়ামের তিনটা, পটাশিয়ামের চারটা কক্ষপথ, রুবিডিয়ামের পাঁচটা কক্ষপথ, এরকম। ওকে, এখন আমরা লিখলাম হলো হা, লি, না, কে, রুবি। আচ্ছা, হাইড্রোজেনের হচ্ছে যে শুধুমাত্র এই একটা মাত্র কক্ষপথ, একটা ইলেকট্রন। লিথিয়ামের আছে তোমার একটা, দুটা কক্ষপথ, শেষ কক্ষপথে একটা। সোডিয়ামের হচ্ছে তিনটা কক্ষপথ, এই একটা কক্ষপথ, দুটা কক্ষপথ, তিনটা কক্ষপথ, শেষ কক্ষপথে একটা ইলেকট্রন। তার মানে গ্রুপ ওয়ানে আমরা যত নিচের দিকে যাইতেছি আকারটা কি বাড়তেছে, তাই না? আকার বাড়তেছে। আচ্ছা, আকার যেহেতু বাড়তেছে, তাহলে শেষ যে ইলেকট্রনটা যে তার যেটা মূলত সে দান করে দিচ্ছে, কেন্দ্রের যে যোগাযোগটা, কেন্দ্রের যে দূরত্বটা বাড়তেছে না কমতেছে? যত উপর থেকে নিচের দিকে যাচ্ছি দূরত্বটা বাড়তেছে না কমতেছে? দূরত্বটা বাড়তেছে, হ্যাঁ। যত নিচের দিকে যাবো কক্ষপথ বাড়তেছে, দূরত্বটা বাড়তেছে, হ্যাঁ। শাখা দূরত্বটা বাড়তেছে না? এই হাইড্রোজেন একটা কক্ষপথ, শেষটার সাথে কাছাকাছি আছে। লিথিয়াম দুটা কক্ষপথ, তাহলে এই দূরত্ব বাড়ছে। সোডিয়াম তিনটা কক্ষপথ, তার শেষটার সাথে দূরত্ব আর একটু বাড়ছে। পটাশিয়াম চারটা কক্ষপথ, শেষটার সাথে দূরত্ব আর একটু বাড়বে। শেষ কক্ষপথটা কমানো কি যাচ্ছে, দূরে যাইতেছে, তাই না? দূরে যাচ্ছে শেষ কক্ষপথটা। তো হ্যাঁ, আকর্ষণ কমতেছে, রাইট। তাহলে এখন কোন ইলেকট্রনটা এখানের মধ্যে হেড অফিসে খোঁজ খবর রাখতে, হেড অফিসে ওর একটা কি আছে, ওর একটা আকর্ষণ আছে, যেহেতু হেড অফিস প্লাস। এখন কোন ইলেকট্রনটা দেয়া সহজ, যত দূরে সেটা দেয়া ততটা ইজি। দূরে যেটা সেটা দেয়া 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 কি ইজি, কাছে ওটার লগতে সে একটু কেন্দ্রের সাথে কি থাকে, সেটা আকর্ষণ ভালো থাকে, আকর্ষণ ভালো থাকে। যে ইলেকট্রনের বেশি দূরে সেটা দান করে দেয়া তত ইজি। এখন তাহলে বলতো সোডিয়াম আর পটাশিয়ামের মধ্যে ইলেকট্রন দান করা কার জন্য ইজি, কার জন্য সহজ? সোডিয়ামের জন্য নাকি পটাশিয়ামের জন্য? পটাশিয়ামের জন্য, যেহেতু সাইজ বেশি, তার শেষ কক্ষপথে ইলেকট্রনটা দূরে বেশি, তার জন্য ইলেকট্রন দান করা সহজ। দাতা যদি সহজে দান করতে পারে তাহলে সে বেশি সক্রিয়। তাইলে আমরা যদি লিখি এখানের মধ্যে হালি, না, কে, রুবি, শেষে ফেলবে, তাহলে এটা সবচেয়ে শক্তিশালী, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা। মার্ক যেদিকে বেশি সেদিকে শক্তিশালী। হাইড্রোজেন এখানে লিখলাম না কেন, কারণ ওদের ধাতু নাই, এই জন্য লিস্ট আনলাম না এখানের মধ্যে। তো এটা ধাতু সক্রিয়তা ক্রম, এটা হচ্ছে গ্রুপ ওয়ানে সক্রিয়তার ক্রম। এগুলা এত শক্তিশালী যে এগুলা কিন্তু তেজস্ক্রিয়, এত শক্তিশালী তুমি যদি রেখে দাও এভাবে তেজস্ক্রিয়তা নিঃসরণ করতে থাকবে, এগুলো এত মারাত্মক শক্তিশালী এগুলো। তারপরে এখানের মধ্যে তোমার সোডিয়াম, পটাশিয়াম, এরাও প্রচন্ড তোমার হচ্ছে যে এরাও শক্তিশালী, এবং এগুলো এত শক্তিশালী এগুলো বাতাসে রাখলে অক্সিজেনের সাথে এরা বিক্রিয়া করে আগুন ধরে যায়। তো এগুলাকে কেরোসিনের নিচে চুপে রাখা হয় যাতে করে তোমার কোনো বিক্রিয়া করতে, এগুলো শক্তিশালী। সোডিয়াম, পটাশিয়াম গ্রুপ ওয়ানে যারা আছে প্রচন্ড শক্তিশালী, তবে সবচেয়ে বেশি হলো এ, তারপরে এ, তারপরে এ, তারপরে 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 এভাবে শক্তিশালী কারণ সোডিয়াম পটাশিয়ামের মধ্যে পটাশিয়াম বেশি শক্তিশালী। তো আজকে এ পর্যন্তই। কেরোসিন জৈব যৌগ না, কেরোসিনের সাথে সে বিক্রিয়া করে না এভাবে, কেরোসিনরা তো অর্গানিক, তো ওরা ওদের একটু ইয়া কম, তোমার আকর্ষণ কম অন্যদের প্রতি, ওদের লোভ লালসা কম, বুঝতে পারছো?
ওরা জৈব পদার্থ, লোভ লালসা মানে মানে নাই যেরকম না, মানে ওদের কম আর কি, ওরা হ্যাঁ, ওরা কম বিক্রিয়া করে এরকম। মোল কি? আচ্ছা, মোলটা একটু সংক্ষেপে বলি, মোল জিনিসটা আসলে কি, মোল জিনিসটা একটু বলে দিচ্ছি সংক্ষেপে। Okay. ধরো অক্সিজেন, হ্যাঁ, তো অক্সিজেনের পারমাণবিক সংখ্যা ছিল কত? 8। আর ভর সংখ্যা কত? ভর সংখ্যা ছিল 16। ভর সংখ্যা ছিল 16 আর পারমাণবিক সংখ্যা ছিল 8। তাহলে আমরা দুটো অক্সিজেন পরমাণুর ভর সংখ্যা কত? দুটো অক্সিজেন পরমাণুর ভর কত? 32। ওকে, তাহলে এই হলো অক্সিজেনের একটা, এই হলো একটা অক্সিজেন অণু। একটা অক্সিজেন অণুতে কয়টা পরমাণু থাকে? দুটো পরমাণু থাকে, যাদের ভর হচ্ছে কত? 32। সেজন্য বলা হয় অক্সিজেনের আণবিক ভর হচ্ছে 32। মানে অক্সিজেনের একটা অণুতে দুটো পরমাণু থাকে, সেই দুটো পরমাণুর ভর হচ্ছে 32, এই জন্য অক্সিজেনের আণবিক ভর হচ্ছে 32। এই আণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে যা হয় তাকে বলা হয় মোল, ইকুয়াল টু মোল। তো অক্সিজেনের 1 মোল সমান 32 গ্রাম। ধরো পানি, পানি কি H2O। তাহলে এখানে একটা হাইড্রোজেনের, আচ্ছা হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1, ভরও 1। ভর আসলে 1.008, আমরা 1 ধরি। তাহলে দুটো হাইড্রোজেনের ভর কত? 2। আর একটা অক্সিজেনের ভর হচ্ছে কি বলছিলাম? 16। পারমাণবিক সংখ্যা হচ্ছে তোমার 8, ভর হলো 16। তাইলে পানির মোট আণবিক ভর কত হইলো? কত হইলো? 18 হইলো। 18কে যদি তুমি গ্রামে প্রকাশ করো, যা হবে তাকে বলা হয় মোল। তাহলে পানির 1 মোল মানে কত? 18 গ্রাম। তাহলে তুমি দোকানে যদি বলো আমাকে ভাই 1 মোল পানি দেন, তাহলে 18 গ্রাম পানি দিবে তোমাকে। হ্যাঁ, তো এখন তুমি তো বলার দরকার নাই, তো বললে ওটা পাগল হয়ে গেছি না কোনো, কয়েক 1 মোল পানি নাকি দিতে। হুম। এবার যে কোনো পদার্থে, ধরো আমরা যদি বলি এরকম সোডিয়াম ক্লোরাইড, সোডিয়ামের ভর হচ্ছে তোমার 23 আর ক্লোরাইডের ভর হচ্ছে 35.5। তাহলে দুজনের ভর হলো কত? যোগ করলে 58.5। তাহলে সোডিয়াম ক্লোরাইডের আণবিক ভর হলো 58.5। তাহলে 58.5 গ্রাম সোডিয়াম ক্লোরাইডকে বলা হয় 1 মোল সোডিয়াম ক্লোরাইড, একে বলা হয় মোল। ওকে, ঠিক আছে, ভালো থাকো সবাই। আল্লাহ হাফেজ, দেখা হবে আগামী মঙ্গলবারে আবার।